রাষ্ট্র পরিচালনার নীতি রাজনীতি যেমন নিশ্চিত করে জনগণের অধিকার উন্নয়ন ন্যায় বিচার, তেমনি এর উপর ভর করেই চলে অনাচার দুর্নীতি লুটপাট। এর এপিঠে আলো তো অন্য পিঠে অন্ধকার। রাজনীতির এপিঠ ওপিঠ নিয়ে আইবিটিভি যুক্তরাষ্ট্র স্টুডিও থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন চৌধুরী। আইবিটিভির নিয়মিত আয়োজন রাজনীতির এপিঠ ওপিঠে আমার আজকের অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর রাসেদুজ্জামান রিপন এবং আছেন এবি পার্টির ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই রাজনীতির এপিঠোপিটের আজকের আয়োজনে। শুরু করব আসলে আপনাদের দুজনের কাছে কিছু ছোট ছোট মন্তব্য, কিছু মন্তব্যের প্রেক্ষিতে মন্তব্য বা বক্তব্যের প্রেক্ষিতে আপনাদের বক্তব্য দিয়ে। যে একটা সাক্ষাৎকারে কিছুদিন আগেই ডক্টর ইউনুস বললেন, বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে, দেশে অপরাধ বাড়েনি। ব্যারিস্টার ফুয়াদ, আপনি আইনজীবীও বটে, আপনার কাছ থেকে শুরু করি, ছোট্ট ছোট মন্তব্য নেব। ধন্যবাদ। অপরাধ গত বছরের তুলনায় যদি আপনি মান্থ অন মান্থ রিপোর্ট দেখেন, সেখানে অপরাধ আসলে খুব বেশি বেড়েছে। সেটার মানে আমি আমি মানে একমত না আর কি। তো এবং প্রফেসর ইউনূসের স্টেটমেন্ট সেখানে কারেক্ট ফ্যাকচুয়ালি। যেটা ইস্যু সেটা হচ্ছে, আমি এটাকে বলি হচ্ছে সোশ্যাল মিডিয়া ট্রমা। যখন সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল না, তখন ধরেন বনশ্রীর একটা ঘটনা শুধু বনশ্রীতেই থাকতো, আর কেউ জানতো না এটা। কিন্তু এখন যেটা হয়েছে, যে বনশ্রীর একটা ঘটনা সারা বাংলাদেশ এবং প্রবাসে 2 কোটি মানুষ দেখেছে। তো দেখার কারণে যেটা হয়েছে, সবাই বোধ করছে যে সম্ভবত এই ঘটনাটা আমার বাসার সামনে ঘটবে, ঘটতে পারে, ঘটার সম্ভাবনা আছে। এই যে একটা ট্রমা মনস্তাত্ত্বিক ভাবে সবার মধ্যে ক্রিয়েট করে, এটাই একটা ফিয়ার ক্রিয়েট করে সোসাইটিতে। তো এই সোশ্যাল মিডিয়া ট্রমাটা আমাদের এখানে আছে। এর সাথে যোগ হয়েছে যে আওয়ামী লীগের যে প্রোপাগান্ডা টিম আছে, তারা এই প্রত্যেকটা যে ইনসিডেন্ট ঘটে, এই ঘটনাগুলোকে প্রচন্ড রকম বট আইডি দিয়ে প্রচার করছে, প্রোপাগান্ডা করছে, সেই জায়গাটা সেখানে যোগ হচ্ছে। একটা জিনিস মাথায় রাখতে হবে, যে বাংলাদেশ আইন শৃঙ্খলা পরিস্থিতি কখনোই পশ্চিমা দেশগুলোর মতো ছিল না। আমাদের এখানে গড়ে 300 থেকে 500 খুন হয় মাসে। এখন আপনি বলতে পারেন এতে কি আমি খুশি না? আমরা কেউ খুশি না। কিন্তু আপনি যদি আমাদের কয়েক দশকের রেশিও দেখেন, একটা দেশের 70-80% মানুষ দরিদ্র সীমার নিচে বাস করে। 3 কোটি 3.5 কোটি মানুষ যেখানে আপনার ভালো কাজের মধ্যে নাই, তারপরে 40 লক্ষের উপরে গ্রাজুয়েট বেকার আছে। সেই রকম একটা জায়গায় মাদকের প্রসার হবে, খুন খারাপি বাড়বে, আর্থসামাজিক বাস্তবতাগুলো এগুলো আছে। এগুলোকে রাষ্ট্রকে অ্যাড্রেস করতে হবে। কিন্তু ড্রাস্টিক্যালি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা খারাপ হয়েছে এমনটা আমি মনে করি না। আপনি মনে করেন না, মানে আপনি ডক্টর ইউনূসের বক্তব্যের সাথে একমত হচ্ছেন। সেখানে বিবিসির সাংবাদিকই তিনিই দেখাচ্ছিলেন যে পুলিশের পরিসংখ্যান অনুযায়ী গত 6 মাসে ডাকাতির সংখ্যা বেড়েছে 50%। তিনি আসলে রেফার করছিলেন এটি। আমি একটু আহ, আমি একটু আপনার কাছ থেকেও শুনি, ডক্টর আসাদুজ্জামান রিপন, আপনারও মন্তব্য। আমি বেশ রাসুজ্জামান ফুয়াদের বক্তব্যের সাথে আমি অনেকাংশেই একমত, বাট এট দ্য সেম টাইম এটাও আমাদের ভাবতে হবে যে সোশ্যাল মিডিয়া তো আমাদের দেশে থাকবে বা অন্য দেশে আছে, এটা একটা বাস্তবতা। সুতরাং মানুষের মধ্যে একটা আপনার যে একটা ভীতির যে একটা মানে মনোভাবটা আছে, এটা তো আমি আসলে সোশ্যাল মিডিয়া তো বন্ধ করে দিতে পারবো না, এটা বাস্তবতা নিতে হবে, তাই না? আপনি যদি দেখেন যে গতকালকে বা গতকালকেরই মানে ঘটনা বোধ হয়, যে আওয়ামী লীগ মানে আওয়ামী লীগের একজন সাবেক এমপির সাবেক স্ত্রীর মানে বাড়িতে, যে আপনার এই যে ওই বাড়িতে অনেক টাকা পয়সা গচ্ছিত আছে, ধন সম্পদ গচ্ছিত আছে, এই এই আকাঙ্ক্ষা থেকে আপনার লুটপাট করতে যে কিছু লোকজন চলে গেল, তাই না? এটাও কিন্তু আপনার মানে একটা এই ফেনোমেনাটা কিন্তু আমাদের আগে ছিল না। এটাও একটু চিন্তা করতে হবে, তাই না? যে মানুষ এই যে সরকারের তরফ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনিও বলেছেন যে আইন নিজের হাতে তুলে নেওয়া, এই ব্যাপারগুলো যদি কোনো বাড়িতে এরকম যদি অবৈধ গচ্ছিত সম্পদ থেকেও থাকে, সেটার জন্য পুলিশকে খবর দেওয়া যেতে পারতো বা আইন শৃঙ্খলা বাহিনী অন্যান্য এজেন্সিকে খবর দেওয়া যেতে পারতো। সেক্ষেত্রে আপনার মানে লোকজন নিজেরা স্বতঃপ্রণোদিত ভাবে যে মানে লুটপাটের উদ্দেশ্যে অথবা আত্মসাতের উদ্দেশ্যে চড়াও হওয়া বা আপনার মব ক্রিয়েট করা, এটা এটা এই জিনিসগুলোর প্রতি আমাদের মানে সচেতন থাকতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে, যে আমরা যে গণঅভ্যুত্থানটা আমরা যেটা প্রত্যক্ষ করলাম, যে গণঅভ্যুত্থানটা আপনার সূচিত হলো, সেটার মধ্য দিয়ে তো একটা মানুষের একটা আকাঙ্ক্ষার জন্ম নিয়েছে, তাই না? তো সেই আকাঙ্ক্ষাটার ক্ষেত্রে যাতে মানুষের মধ্যে হতাশা কোনো নিরাশা যাতে দেখা না দেয়, সেটার জন্য আপনার মানে সরকারকে আপনার সক্রিয় থাকা দরকার ছিল। সরকারটি খুব সক্রিয় নাই, এটা হচ্ছে মূল সমস্যা। সরকারের আপনার আইন প্রয়োগকারী সংস্থা যেগুলো আছে, তারা
নিজেদের যে সামর্থ্য সেটা তারা ডেমনস্ট্রেট করতে পারছেন না। এটার একটা কারণ আছে, তাদের মানে মোরালটা ভেঙে গিয়েছে। যে সমস্ত পুলিশ আপনার গত 15 বছরে আওয়ামী শাসনে যারা অন্যায় দুর্নীতির সাথে যারা ছিল, সেই মানে পুলিশের পক্ষে ওই অ্যাজ এ হোল পুলিশের পক্ষে কিন্তু আপনার মানে প্রতিষ্ঠানটার নাম তো পুলিশ, পুলিশের পক্ষে ঠিক মানে আপনার কর্তৃত্ব নিয়ে দাঁড়ানো বা চ্যালেঞ্জ গ্রহণ করা, মোকাবেলা করা সেইভাবে হয়ে উঠছে না। এটা এটা আরেকটা দিক। এই ক্ষেত্রে শুধু পোশাক বদলাবার কথা আমরা শুনেছি, মানে পুলিশের মনোগ্রাম বা পোশাক বদলে ফেললেই যে আপনার মানুষের আস্থা চলে আসবে, অথবা পুলিশ মানে নিজের পায়ে দাঁড়িয়ে সক্ষম ভাবে আপনার ইয়ে করতে পারবে। আমি একটা প্রশ্ন করতে চাই ডক্টর রিপন, যে পুলিশ আসলে পারছে না, পুলিশ আসলে নিজের পায়ে শক্ত হয়ে দাঁড়াতে পারছে না, নাকি দাঁড়ানোর জন্য যথেষ্ট মানে যা প্রয়োজন সরকারের পক্ষ থেকে সেই উদ্যোগটিও কি আছে? আপনি তানভীর ইমামের বাড়িতে আহ, হামলা বা তছনছ, সেখানে ছাত্র জনতা বা জনতার একটা অংশ মানুষের কিছু মানুষ গেলেন, কিছু কি ব্যবস্থা নেওয়ার ব্যাপার হয়েছে, যে তাদের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা হয়েছে? মানে সরকারও কি খুব চাচ্ছে এগুলোতে ব্যবস্থা নিতে? না না, মানে চাচ্ছে না তা না, নিশ্চয়ই চাচ্ছে। আপনি মানে দেখবেন যে আপনার মানে ইতিমধ্যে ওই বাড়িতে যে ওই বাড়ির যে মানে ফর্মার কেয়ারটেকার যে ছিল, ফর্মার কেয়ারটেকার এই ঘটনাটাকে প্রভোগ করেছে, এটা আমরা মানে জেনেছি। এবং এটা এবং এটা বিশ্বাস করার সঙ্গত কারণও আছে। তো মানে তাকে গ্রেপ্তার করা হচ্ছে, এখানে যারা সংশ্লিষ্ট ছিলেন তাদের গ্রেপ্তার করা হচ্ছে। তো চেষ্টা যে নাই তা না, কিন্তু অ্যাজ এ হোল বাহিনীটার কিন্তু যেটা বলা একটা মেরুদণ্ডটা ভেঙে গিয়েছে। আপনার প্রত্যেকে যখন আপনার আমরা নিউজ দেখলাম যে যারা কিলিং এর সাথে জড়িত ছিল, যারা গুমের সাথে যারা জড়িত ছিল, মানে তারা কিন্তু আপনার তাদেরকে কিন্তু আমরা খুব সক্রিয় অবস্থায় দেখতে পাচ্ছি না, মানে অ্যাজ হোল পুলিশকে, কারণ পুলিশের সে জি, মনোবলটা নাই। মনোবলটা নাই। জি, আমি একটু ডক্টর ব্যারিস্টার ফুয়াদের কাছে জানি, ততক্ষণে ডক্টর রিপন আপনি আপনার ফোনটা যদি একটু রোটেট করেন, তাহলে আপনার ভিউটা আমরা ভালো পাবো। ব্যারিস্টার ফুয়াদ, আপনার কাছেও আসলে একটু এই প্রশ্নটা জানি। তানভীর ইমামের বাড়িতে হামলা হলো, বা বাড়িতে তল্লাশি হলো এবং সেখানে তছনছ করা হলো, কদিন আগে সিরাজগঞ্জে হয়েছে, আবার একই রকম ভাবে আমরা দেখলাম সেটি ঢাকায়ও হলো। আপনি আপনি কি বলবেন, আসলে পুলিশের মনোবল ভেঙে গেছে? মনোবল চাঙ্গা করতে কি করা হলো? কেন এতদিনেও মনোবল হচ্ছে না? শক্ত অবস্থান কি সরকারের পক্ষ থেকে আছে? চুরি ডাকাতির পরিমাণ যে বাড়ছে সেটা নিয়ে বোঝবার আগে আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে। বাংলাদেশ আপনার সবচেয়ে বড় এমপ্লয়ার কে, কাজের সবচেয়ে বেশি কর্মসংস্থান প্রোভাইড করে কে? আমাদেরকে ক্রেডিবলি অনেক অর্থনীতিবিদরা বলেছেন বাংলাদেশের সবচেয়ে বড় কর্মসংস্থানের যোগানদাতা হচ্ছে বড় রাজনৈতিক দলগুলো। আওয়ামী লীগ গত 16 বছরে আপনার 35 থেকে 40 লক্ষ মানুষের রুটি রুজি, পেশা এগুলো প্রোভাইড করেছে। এখন সাডেনলি এগুলো কিভাবে প্রোভাইড করে? বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে করে, নেটের ব্যবসা দিয়ে, ডিশের ব্যবসা দিয়ে, ঠিকাদারি দিয়ে, হাট ঘাট মাঠ এগুলোর ইজারা দিয়ে, বাস স্ট্যান্ড টেম্পো স্ট্যান্ড এগুলো দিয়ে করে দলগুলো। তো এখন এই যে 35-40 লক্ষ মানুষ সাডেনলি কোনো প্ল্যান ছাড়া, কোনো নোটিশ ছাড়া বেকার হয়ে গেছে 5ই আগস্ট। এই যে লক্ষ লক্ষ মানুষ সাডেনলি বেকার হয়ে গেল, তার যে একটা রুটি রুজির স্টেডি বন্দোবস্ত ছিল, এবং এগুলোর সাথে কারা জড়িত? স্থানীয় গ্যাং আছে, কিশোর গ্যাং আছে, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগের যারা ল্যাসপেন্সার গুন্ডা পান্ডারা ছিল যারা জড়িত আছে। তো সেই মানুষগুলো কোথায় গেছে? তারা কি পালাতে পারবে? তারা কি আসলে ভারতে যাওয়া অথবা অন্য কোনো দেশে যাওয়া সম্ভব তাদের পক্ষে? সম্ভব না। অতএব আইন শৃঙ্খলা বাহিনীর যে ফেইলিওরের জায়গাটাতে আসার আগে এটা মাথায় রাখতে হবে যে কারা সাডেনলি কর্মহীন বেকারে পরিণত হয়ে গেছে, এবং এইখানে চুরি ছিনতাই বারবার একটা এলিমেন্ট আছে। দ্বিতীয়ত হচ্ছে পুলিশের মনোবল আগের থেকে এখন অনেক ভালো। আমি পুলিশ প্রশাসনের বিভিন্ন জায়গাতে যে কথা বলছি, ব্যক্তিগতভাবে বোঝার চেষ্টা করেছি, এবং সেখানে সব জায়গাতেই দেখলাম যে আপনার পুলিশ প্রশাসন আগের থেকে অনেক বেটার ফাংশন করছে। সিপাহী যারা আছেন, সদস্য যারা আছেন, পুলিশ কর্মকর্তাদের ভিতরে অনেক রদবদল হয়েছে। কিছু কিছু জায়গাতে তারা এখনো আছে যে কে আসলে নিরপরাধ পুলিশ কর্মকর্তা সিম্পলি পেশাজীবী হিসাবে দায়িত্ব পালন করেছে। এখন আওয়ামী লীগের আমলে ধরেন পুলিশের এসপি ছিল, সে, তাকে কি আমি আওয়ামী লীগ ধরে নেব, না তাকে আপনি নিউট্রাল ধরে নেব? আমি গত 2 দিন আগে এক পুলিশের এসপির কথা শুনলাম যে তিনি আওয়ামী লীগের আমলে একটা জেলাতে এসপি ছিলেন, এখন তাকে প্রায় ওএসডি করা হচ্ছে বলে উনি আশঙ্কা করছেন। এখন প্রশ্ন হচ্ছে আরেকজন সিনিয়র পুলিশ কর্মকর্তার কথা শুনলাম, তিনি শহীদুল হক, যিনি আইজি জেলে আছেন, তার পিএস ছিলেন। এখন প্রশ্ন হচ্ছে একজন আইজির পিএস কোন পুলিশ কর্মকর্তা হবেন, এটা কি আসলে উনি ঠিক করতে পারেন কিনা? অথবা আমি পুলিশের ওই আইজির পিএস এপিএস হইলাম,
এখন এ কারণেই কি আমাকে ধরে নেওয়া হবে যে তার যত যত অপরাধ, অথবা আওয়ামী লীগের আমলে যেহেতু হয়েছি আমি ওইটার বেনিফিশিয়ারি ছিলাম। অতএব এই জায়গাতে ডিস্টিংগুইশ করা এবং এই কর্মকর্তাদের ভিতরে একটা ভয় কাজ করতেছে টু সাম এক্সটেন্ট, এটা কোনোভাবে অস্বীকার করা যাবে না। এই জন্য যেটা হচ্ছে যে আপনার অপরাধ ভিত্তিক তদন্ত সাপেক্ষেই বিচার করা, এবং বাংলাদেশে এই যে সাডেন ট্রান্সফার, সাডেন ওএসডি করা, ডাম্পিং পোস্ট দেওয়া, এগুলোর আসলে নীতিমালা হওয়া দরকার। রিপন ভাই এখানে আছেন, ওনারা ফিউচারে ক্ষমতায় যাবেন, এমপি মন্ত্রী হবেন, ওনাদের এখন থেকেই এই নীতিমালাগুলো নিয়ে কথা বলা দরকার। যে আসলে আমার মনে চাইলো আমি তাকে ওএসডি করে ফেললাম, আমার মনে চাইলো তাকে 3 দিনের নোটিসে আরেক জেলায় পাঠিয়ে দিলাম, ডাম্পিং করে দিলাম, অথবা একটা আনফেভারেবল পজিশনে দিলাম। তাহলে এই জায়গাগুলো নীতিমালা না থাকার কারণে যেটা হচ্ছে, প্রচুর অ্যাবিউজের একটা সম্ভাবনা আছে, এবং এই সম্ভাবনাটাই কর্মকর্তা এবং পুলিশ অ্যাসোসিয়েশনের ভিতরে ভীতি তৈরি করেছে। এরপরে এটি হচ্ছে পুলিশের জন্য দেখেন একটা আপনার এই ভীতির যে, জায়গা। কিন্তু আপনি যেটি বলছিলেন ব্যারিস্টার ফুয়াদ, আপনি যেটি বলছিলেন যে মানে আওয়ামী লীগের আমলে অনেকেই তাদের একটা রুটি রুজির ব্যবস্থা হয়েছিল, অনেক গুন্ডা পান্ডা আছে, তারা এখন সাডেনলি বেকার হয়ে গেছেন। আবার পুলিশেরও মনোবল ধীরে সে কি 8,000 10,000 টাকা বেঁচে থাকার মতো জীবনযাপন করতে পারছে? পারবে না। পুলিশের দিকে দেখেন যে পুলিশের ভিতরে একটা বড় অংশের মনোবল এবং দুর্নীতির সাথে জড়ায় যাওয়ার একটা প্রবণতা আছে। এবং এসব জায়গায় দেখবেন যে পুলিশের যোগসাজশ আছে, পুলিশ চাঁদাবাজি করতেছে। কেন করতেছে? পুলিশের কনস্টেবলকে আপনি 11,000 টাকা, 12,000 টাকা, 16,000 টাকা বেতন দিচ্ছেন। এখন 4 জনের যদি পরিবার থাকে, বাবা মাকে দেখভাল করা লাগে, এই পুলিশ সদস্য কিভাবে সৎ থাকবে? তখন তো সে ট্রাফিক পুলিশের জায়গায় আপনাকে, আপনার গাড়ি থামাবে, আপনার কাছ থেকে 1,000 টাকা 2,000 টাকা নেবে, আবার তাকে চাকরিতে ঢুকতেও তো 20 লাখ 25 লাখ টাকা ঘুষ দিতে হয়েছে। অতএব এই যে চক্র আছে এই রাষ্ট্রে, এই রাষ্ট্রকে এই পুরো চক্রটাকে অ্যাড্রেস করতে হবে। আপনি আইসোলেশন এটা তো অ্যাড্রেস অনেক করতে, বড় ব্যাপার ব্যারিস্টার ফুয়াদ। কিন্তু আমরা যেটা জানি, অপরাধ হলে পুলিশ সেখানে ব্যবস্থা নেবে। হয়তো খুঁজে পেতে সমস্যা হতে পারে, কিন্তু যেগুলো চাক্ষুষ ক্যামেরার সামনে হচ্ছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছে? কি হলো আপনি বলেন তো, তানভীর ইমামের বাসায় যারা মব হয়ে গেল তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা হলো? না নিচ্ছে তো, নিচ্ছে তো। আপনি কোথায় নিচ্ছে না? আপনি আপনি দেখেন গতকালকে চিটাগাং এ যাদেরকে গ্রেফতার করেছে, হবিগঞ্জে দেখলাম ব্যাপক ট্যাডা, মানে বল্লম নিয়ে মারামারি হয়েছে, সেখানে গ্রেফতার করেছে। পুলিশ গ্রেফতার করছে তো। এই কেয়ারটেকার যার কথা আসছে, তাকে নইলে আপনার এটা জানলো কিভাবে? তো আচ্ছা, পুলিশ, কেয়ারটেকার, কিন্তু যারা আসলে ক্যামেরার সামনে গিয়ে তছনছ করলো তারা? ওইটা তো পুলিশ বলেছে, পুলিশ বলেছে তাদেরকে খুঁজছে, তাদেরকে মানে ধরার চেষ্টা করছে। আমাদের ল এনফোর্সমেন্ট এজেন্সির মানে সাকসেস অথবা আপনার এনফোর্সমেন্টের ব্যাপারটা কিন্তু সবসময় প্রশ্নবিদ্ধ। এটাকে আপনি কোনো সময় আপ টু দ্য মার্ক বলতে পারবেন না। হুম। এবং অর্থনীতি আওয়ামী লীগ যেখানে রেখে দিয়ে গেছে, যে জিডিপির নামে যে মিথ্যাচারের লুটপাট হয়েছে, দেশে কিন্তু কোনো জব ক্রিয়েট হয় নাই। দেশের টোটাল ব্যাংকিং সেক্টর কলাপস করেছে, প্রাইভেট সেক্টর নাই। তো এরকম একটা রিয়েলিটিতে এত লক্ষ লক্ষ বেকার যুবকদের সামনে যে ক্ষমতার হাতছানি এসছে, সুবিধা নেবার জায়গা আসছে, এটা তারা অ্যাবিউজ করছে। অতএব সেখানে আইন শৃঙ্খলা বাহিনীকে হচ্ছে এইটাকে অ্যাড্রেস করতে হবে। কিভাবে তারা করবে? পার্টিকুলারলি স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যাপারে আমরা বারবার বলেছি, উনি ব্যক্তিগতভাবে ভালো মানুষ হইতে পারেন, কিন্তু উনি বারবারই খুব অযোগ্যতার পরিচয় দিচ্ছেন। তার কাছ থেকে আমরা যেভাবে টাফ বোল্ড ডিসিশন আশা করছিলাম, হি রিপিটেডলি ফেল টু ডেলিভার অন ইট। তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে এইরকম অযোগ্য, জি। অকর্মণ্য, অদক্ষ উপদেষ্টাদেরকে সরায় দেওয়া দরকার। জি, সরায় দিয়ে, ব্যারিস্টার ফুয়াদ, একদম স্পষ্ট আপনার বক্তব্য। আপনি একটা বাস্তবতার কথা বলছেন, কিন্তু তাহলে কি আমাদের বাস্তবতাটা এখন, মানে এই যদি বাস্তবতা হয় আমাদেরকে কি মেনেও নিতে হবে? আপনার কাছে আবারও আসবো আমি। ডক্টর আসাদুজ্জামান রিপন, আপনার কাছ থেকেও একটু এটা জানতে চাইবো যে এই যে যেটি ব্যারিস্টার ফুয়াদ বললেন, স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যাপারে এত আপত্তি উঠছে, এত উপদেষ্টাদের রদবদল হচ্ছেন, তিনি কেন কোথাও মানে তিনি কেন পদে স্বপদে একদম শক্তভাবে বহাল আছেন, বলতে পারেন? না, উম, তিনি কিন্তু আপনার ব্যক্তিগতভাবে তিনি খুব সৎ মানুষ, এতে কোনো সন্দেহ নেই। তার আপনার কি বলে, ইচ্ছারও কোনো ঘাটতি নেই, চেষ্টা করছেন সেটারও কিন্তু আপনার কোনো ঘাটতি আমি দেখছি না। কিন্তু সমস্যা যেটা হচ্ছে কি, একটা মহল তার বিরুদ্ধে একটা নেতিবাচক প্রচারণা চালাচ্ছে, এটাও কিন্তু আপনার ভাবতে হবে। মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো নেই, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করতে পারছে না, অ্যাডভাইজারের দিকে আঙ্গুল তোলা হচ্ছে। তো এর ফলে এটা এটা একটা অন্য ধরনের আপনার একটা মানে আমার ধারণা যে একটা একটা অন্য মতলব আছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমি তো বলেছি মানে আপনি মনে করছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা যোগ্য? ওয়েল, আমি কিন্তু প্রথমে বলেছি তিনি যে প্রতিষ্ঠানগুলোকে রান করার দায়িত্বে আছেন, মনে রাখতে হবে এই প্রতিষ্ঠানটা কোন প্রতিষ্ঠান। পার্টিকুলার পুলিশের কথাই যদি বলি, এই প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের মধ্যে প্রচুর পরিমাণ আপনার খুনি পুলিশ অফিসার ছিল।
আওয়ামী লীগের একেবারে আপনার এজেন্ট হিসেবে তারা কাজ করতো, তাদের পেইড লোক, তাদের দলের ক্যাডার, তারা আন্দোলন দমাতে চেয়েছে, বিরোধী মতকে দমাতে চেয়েছে, সোজা কথা পুলিশ লীগ ছিল। এই পুলিশ লীগের সবাইকেই কিন্তু এই মানে আপনার বর্তমান সরকার কিন্তু আপনার বাদ দিতে পারেনি। এমনকি যে সমস্ত পলাতক পুলিশ আছে, পলাতক হাসিনা পলাতক লীগের, পলাতক পুলিশ লীগেরও তো বেশ কিছু মেম্বার আছে, যাদেরকে আমরা প্রত্যেকে দেখতাম যে একটা ডেট দেওয়া হলো যে এই ডেটের মধ্যে তাদেরকে জয়েন করতে হবে, নাহলে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু পরবর্তীতে আমরা যারা যারা যোগদান করেনি তাদের ছবি সহ নাম সব পত্রিকা বা মিডিয়াতে বিজ্ঞপ্তি দেওয়া উচিত ছিল। তো ফলে বুঝতে হবে যে সেটা তো নানা কারণে সম্ভব হয় না। মানে পুলিশটাকে গভর্নমেন্ট যেটা চেয়েছেন যে এটাকে মানে এটাকে রিবিল্ড করতে বা তাদের তাদের মনোবলটাকে মানে চাঙ্গা রাখতে চেয়েছেন। এই জন্য তারা তো একটা ট্রমার মধ্যে আছেন, তো কোনো সন্দেহ নেই, যেটা সেনা প্রধানও তিনিও বলেছেন, তাই না? তো এই ধরনের পরিস্থিতিতে একটা পুলিশকে সক্রিয় করা, এই প্রতিষ্ঠানটাকে সক্রিয় করা, ইন্টেলিজেন্স এজেন্সিকে সক্রিয় করা, তো এগুলো তো আপনার মানে চারটিখানি কথা না। উনি তো একটা মানে টাফ জব করছেন একটা টাফ এরিয়াতে, এবং যে প্রতিষ্ঠানগুলো ভেরি মাচ ফ্রাজাইল, এটা কিন্তু বুঝতে হবে। ওই জায়গাতে যদি খুব আপনার টাফেস্ট কোনো লোককেও দেওয়া হতো, আপনার মনে করেন এখন আমরা যে মিডিয়াতে কথা বলছি, এখন যদি এখানে বিদ্যুৎ না থাকতো অথবা যদি বারবার যেত আসতো বা ইন্টারনেট যদি ড্রপ করতো, তাহলে কি মানে আমাদের অনুষ্ঠানটা ভালো চলতো? চলতো না। কারণ তো এই রিয়ালিটিটা বুঝতে হবে যে মানে আমাদের যে বাহিনীগুলোর উপর নির্ভর করে আমরা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটাকে আমরা ট্যাকেল করব অথবা ইমপ্রুভ করব, সেটা এখন পর্যন্ত একটা নড়বড়ে জায়গার মধ্যে আছে। এই জায়গাগুলো আপনি বুঝতে পারছেন না, পুলিশের আইজি 12 বছর 14 বছর চাকরিতে ছিলেন না, এরকম একজন পার্সোনালি লোকটা ভালো, আমি আমি যতদূর জানি। কিন্তু শুধুমাত্র পার্সোনালি ভালো হলে তো শুধু চলবে না, তাই না? তো তার তার তো সাপোর্টিং টিম, তার ইউনিট, তার মেম্বার্স, তাদের উপর ডিপেন্ড করে তো তাকে কাজ করতে হবে। আপনি অনেকদিন দেখেছেন যে ঢাকার পুলিশ মানে ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়েছিল, ছাত্ররা এসে কাজ করেছে, অন্যরা এসে মানে ভলেন্টারিলি তারা ট্রাফিক সিস্টেমটাকে সাহায্য করেছে। ওই জায়গাটা যদি ওই জায়গাটাতে আমরা নেই, ওই ওই জায়গাটাতে আমরা নেই, কিন্তু খুব যে একটা ভালো জায়গায় গিয়েছি তা না। পুলিশের ট্রান্সপোর্টও তো নাই আজকে দেখলাম, মানে তাদের মুভমেন্টের জন্য তাদের কিছু ট্রান্সপোর্টও মানে কিনতে হবে, অনেক লজিস্টিকের সমস্যা আছে। সুতরাং আপনার ঢালাও ভাবে একটা আইডিয়াল সিচুয়েশন চিন্তা করে যদি আমি যদি হোম অ্যাডভাইজারকে যদি সমালোচনা করি, তাহলে বোধহয় খুব ফেয়ার হবে না তার প্রতি। তো সেজন্য আমি মনে করি যে আপনার এই 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 একটা একেবারে একটা ভঙ্গুর, একেবারে মনোবল ভেঙে যাওয়া একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানটাকে নিয়ে নড়বড়ে যাই বলেন না কেন, এই ধরনের একটা প্রতিষ্ঠানটাকে নিয়ে এতদূর যে পর্যন্ত আপনার মানে মানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা এখনো যা আছে, এটাও কিন্তু মানে আমাদের তাহলে দেশ। আপনার দল এত ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নিয়ে সমালোচনা কেন করে? ওয়েল, সমালোচনা তো থাকবে, আমরা আরো বেটার বেটার পারফরমেন্সের জন্য আমরা সমালোচনা করছি, আমাদের চাওয়া তো থাকবে কিন্তু নাগরিক। বাস্তবতা যদি তাই হয়, এত ভঙ্গুর, এর মধ্যে পুলিশ লীগ আছে, এটাই যদি বাস্তবতা হয়, তাহলে শুধু শুধু মানে অন্যায্য হয়ে যাচ্ছে না চাপটা আপনারা যেটা দিচ্ছেন? অন্যায্য চাপটা অন্যায্য হচ্ছে না, আমরা মনে করি যে এখানে যা মানে যতটুকু আছে সেটাকে আরো বেটার ম্যানেজমেন্টের মধ্যে কি করে আনা যায়, সেটা সেটা চিন্তা চিন্তা করতে হবে। আমি এই ক্ষেত্রে আপনাকে আবারও যেটা বলতে চাই, আমাদের চিফ অফ আর্মি স্টাফ তার যে রিসেন্ট তার যে মানে একটা বক্তব্য ছিল আপনার বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে, পার্টিকুলারলি আপনার পুলিশ এদের সম্পর্কে যে বক্তব্য সে, এটাও কিন্তু যদি আপনি নোট নেন সেটা কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না, সিচুয়েশনটা ইনফ্যাক্ট ওরকমই। কিন্তু এখান থেকে আমরা যেটা করতে পারতাম সেটা হচ্ছে যে আপনার, আপনি জানেন একসময় সেনাবাহিনীতে শর্ট কোর্সে আর্মি লোক মানে ইয়ান অফিসার নেওয়া হতো, তাই না? তো আমরা সিভিল সার্ভিসও দেখেছি আপনার একটা ভাইবার মাধ্যমে ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছিল, এরশাদ সাহেব অফিসার সংকট দেখা দিল। এক্ষেত্রে যেটা করা যেতে পারতো যে আপনার বিশেষ পরিস্থিতিতে আপনার পুলিশ অফিসার নিয়োগ করা যেতে পারতো একেবারে ট্রেডিশনালি, ওই সারদার একাডেমিতে 2 বছর ট্রেনিং থাকতো, ওই প্রসেসের মধ্যে না যেও ওই আর্মির মতো শর্ট সার্ভিস কমিশন একসময় তাদের তো ছিল, এরকম একটা শর্ট সার্ভিসের মধ্য দিয়ে আপনি মানে পুলিশের লোক রিক্রুট করতে পারতেন, করার জি, মধ্য। আপনি যে বলছিলেন মানে পুলিশ লীগের এখনো রয়ে গেছে, উপদেষ্টা, সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম, তথ্য উপদেষ্টা, তিনি বলেছিলেন যে আসিফ মাহমুদও বলেছেন যে প্রশাসনের মানে একদম আইজি নিয়োগ থেকে শুরু করে প্রশাসনের উঁচু থেকে নিচু সর্বস্তরে বিএনপি চাপ দিয়ে লোক ঢোকাচ্ছে। তাহলে তো আসলে পুলিশ লীগ থাকবার কথা না, তাহলে তো বিএনপি নিয়ন্ত্রিত একটা পুলিশ বা বিএনপি মনোভাবাপন্ন একটা পুলিশ বাহিনী থাকবার কথা। পুলিশ বিএনপি কোনো লোক ঢোকাচ্ছে না, অর্থাৎ আই মিন কোনো নতুন করে পুলিশের কোনো রিক্রুটমেন্ট নেই। ইচ্ছা করলে বিএনপি কি কাউকে এএসপি বা এসি ডিসি নিয়োগ করতে পারে? তা না।
গত 15 বছরের সময় যে সমস্ত পুলিশ অফিসাররা যারা স- ওই আগের সরকারের সাথে সহমত পোষণ করেননি অথবা তাদের নির্দেশ প্রপারলি ফলো করেননি, সোজা কথা, গুম খুনের সহযোগী হননি, এই জাতীয় অফিসার বা এই ধরনের যারা মানে পুলিশের মেম্বার যারা আছেন, যাদেরকে আপনার সাসপেন্ড করে রেখেছিল, যাদের চাকরি থেকে বাদ দিয়েছিল, তাদের অনেকেই চাকরিতে মানে ফেরত গেছে। আমরা যারা এই হুম। আন্দোলনটা তো পুরোটা একটা বৈষম্যের বিরুদ্ধে একটা আন্দোলন ছিল। তো সুতরাং এই ক্ষেত্রে পুলিশের যে সেকশনটা বৈষম্যের শিকার হয়েছিলেন, এটা শুধু পুলিশের কথা কেন, সিভিল সার্ভিসে সিভিল সার্ভিসে তো আপনার একই কথা। আপনার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি থেকে অনেকে এডিশনাল সেক্রেটারি হয়েছেন, বিকজ 15-20 বছর তারা চাকরির বাইরে ছিলেন তারা। তো এই ক্ষেত্রে এটা মানে বিএনপির প্রতি দোষারোপ না, আমরা তো বরং জাস্টিস এনশিওর করার কথা বলেছি। যাদেরকে অন্যায্যভাবে মানে চাকরিচ্যুত করা হয়েছে, চাকরির বাইরে রাখা হয়েছে, তাই না, তাদেরকে মানে সসম্মানে তাদের যোগ্যতা অনুযায়ী তাদেরকে কাজে লাগে তোমরা যদি বলে, সেটা তো দোষের কিছু না। এখানে বিএনপি হবে কেন? এরা তো প্রজাতন্ত্রের কর্মকর্তাই ছিলেন তারা। মানে সেখানে আসলে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, যে বিএনপি যেভাবে চাপ দিয়ে আইজি নিয়োগ থেকে শুরু করে প্রশাসনের উচ্চ থেকে নিচু পর্যায়ে। আমি আর একটা প্রশ্ন করে দিই ডক্টর রিপন। এই যে ক্ষেত্রে এখন বর্তমান যিনি ক্যাবিনেট সেক্রেটারি আছেন তিনি আউট অফ সার্ভিস ছিলেন। এখন যিনি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের যিনি সেক্রেটারি ছিলেন তিনি আউট অফ সার্ভিস ছিলেন। অনেকেই আউট অফ সার্ভিস ছিলেন, চাকরিতে ছিলেন না। তাহলে কি আমরা কি ক্যাবিনেট সেক্রেটারি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সেক্রেটারি, এই লোকগুলোকে আমরা মানে চাপ দিয়ে কি আমরা এদেরকে এনেছি না? একটা পলিসির মধ্য দিয়ে সরকার, যদি পুলিশ লীগকে যদি আপনি সরাতে চান, বা প্রশাসনের মধ্যে যে যে আওয়ামী আওয়ামী ক্যাডাররা যারা ছিল, যারা সোজা কথা যারা আপনার মানে আওয়ামী লীগের পারপাস সার্ভ করতো, দলীয় কর্মীর মতো কাজ করতো যে সমস্ত, তাদেরকে তো আপনার সরাতে হবে। তা নাহলে আপনার এই যে অভ্যুত্থানের যে চেতনা বাস্তবায়ন করবে। ডক্টর রিপন স্পষ্ট, মানে যেটি ব্যারিস্টার ফুয়াদ বলছিলেন যে স্বরাষ্ট্র উপদেষ্টার যোগ্যতা দক্ষতা নিয়ে তিনি প্রশ্ন তুলছিলেন, আপনি সেটি খুব তুলছেন না বলে প্রতীয়মান হচ্ছে। আমি আপনার কাছে আরেকটু তাহলে তার একটা বক্তব্য নিয়ে একটু, ওই যে লালমাটিয়ায় যে ঘটনা, দুই তরুণী তাদের চা সিগারেট খাওয়া এবং তারপর থেকে যেই পরিস্থিতি তৈরি হওয়া, মারপিট সংঘর্ষ সহিংসতার ঘটনা ঘটলো, আর তারপরে স্বরাষ্ট্র উপদেষ্টার যে বক্তব্য, তার প্রেক্ষিতে অনেক প্রতিক্রিয়া দেখেছেন, তার পুষ্পতলিকা পোড়ানো অনেক কিছু হয়ে গেছে, যে তিনি বলছেন যে পাবলিকলি সিগারেট খাওয়া তো অপরাধ। মানে এগুলো খুব যৌক্তিক বক্তব্য বলেই আপনি মনে করছেন? আমি আপনাকে বলি, পাবলিক প্লেসে কিন্তু ধূমপান করাটা এটা কিন্তু আইনেও নিষেধ আছে। আমি আমার চেয়ে বোধহয় ব্যারিস্টার ফুয়াদ আরো ভালো বলতে পারবেন। সুতরাং এই পাবলিক প্লেসে আপনি অনেক কিছুই করতে পারেন না, সোজা কথা। আপনি আপনার হুম। নিজ কিন্তু থেকেই এগুলো এমন আইন যার কোনো প্রয়োগ হয় না, পাবলিক প্লেসে সিগারেট খাওয়া, এটা এই আইনের প্রয়োগ কি হয়? পাবলিক প্লেস, ইভেন আমার প্রাইভেট প্লেস, আমার নিজের বাড়িতে যদি আমি জানালা খুলে যদি মানে মানে রাতের বেলা যদি আমি গান বাজনা করি, অন্য মানুষ যদি ডিস্টার্ব ফিল করে, যদি এনভায়রনমেন্টালি হ্যাজার্ড তৈরি করি, প্রতিবেশী কিন্তু কমপ্লেন করতে পারে এবং সেখানে কিন্তু আমি আইনত দণ্ডনীয় হতে পারি। আমি বলতে পারি যে আমি আমার বাসায় বসে আমি নাচছিলাম গাইছিলাম, এটা আমি বলতে পারবো না, বিকজ আমার কোনো রাইট নেই আরেকজনের শান্তি মানে আপনার বিঘ্ন ঘটানো। পাবলিক প্লেসে ধূমপান করার ব্যাপারে একেবারে আমার মনে হয় ক্যাটেগরি আইনটা প্রয়োগ হয় না। বাসে বা যানবাহনে ধূমপান করার ব্যাপারটাও কিন্তু নিষেধ আছে। তো এটা ছিল, হয়তো প্রয়োগ নাই। এখন স্বরাষ্ট্র উপদেষ্টা এটা ওই আইনের কথাটাই তুলেছেন, সেটাকে নিয়ে ওই যে বললাম যে গভর্নমেন্টকে মেলাইন করতে হবে, স্বরাষ্ট্র উপদেষ্টাকে মেলাইন করতে একটা চান্স নেওয়া, এটার জন্য একটা মহল বিশেষ তারা এটাকে একটা প্লয়, একটা মানে একটা 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 আচ্ছা, আপনি সেই মহল বিশেষের সমস্যা দেখছেন বা মহল বিশেষের দোষ দেখছেন। এটা ধন্যবাদ ডক্টর রিপন। এটা কি ডিসেন্ট? এটা কি ডিসেন্ট যে আপনি মানে পাবলিক প্লেসে আপনি ধূমপান করবেন? হুম। নিশ্চয়ই, নিশ্চয়ই না, ধূমপান বিষয়টা খুবই নেতিবাচকই মনে হয় অন্ততপক্ষে ব্যক্তিগতভাবে আমার কাছে। কিন্তু আপনার দলীয় নেতা কর্মীরাই কতজন দেখেন রাস্তায় ঘাটে ঘুরে বেড়াচ্ছেন, সিগারেট খাচ্ছেন, মানে এটাতে তো আসলে ভালো লাগে না, বিষয়টা ঠিক না। কিন্তু ওই দুই নারীর ক্ষেত্রে প্রয়োগ হলো, বাকিদের ক্ষেত্রে কিন্তু প্রয়োগ হয় না। যেই আইন প্রয়োগ হয় না সেই আইনের আসলে ব্যাসটা ফুয়াদ হয়তো বলতে পারবেন। আপনি আসলে এই বক্তব্য নিয়ে আপনার একটু ছোট্ট মন্তব্য জানতে চাই, আরো অনেকগুলো বিষয় রয়ে গেছে, আসতে চাইবো আর কি। ব্যাসটা ফুয়াদ, আপনি যদি বলেন। দেখেন, যে দুইটা মেয়ে সিগারেট খাওয়া নিয়ে ছবি টবি আসছে এবং রিয়াকশন আসছে, একটা সমাজে রাষ্ট্রে সবকিছুকে আইন দিয়ে বিবেচনা করাটা ন্যায্য না। পৃথিবীতে অনেক কিছু আছে যেটা আইনসম্মত, কিন্তু সমাজ সেটাকে মোরালি রাইট মনে করে না। যেমন ধরেন, আপনি যেখানে বাস করছেন সেখানে রোভি ওয়েডের যে কেস ছিল সিক্সটিজ থেকে, যে মেয়েরা অ্যাবর্শন করতে পারবে, সেইটা এসে রিসেন্টলি সুপ্রিম কোর্ট গত বছর সেটা কেসটাকে স্ট্রাক ডাউন করে দিয়েছে। তাহলে এই যে প্রো লাইফ এবং প্রো চয়েস যে দুইটা ডিবেট আছে, কোনটা সঠিক?
দুইটাই সঠিক, কোনোটা কোনোটা বেঠিক না। প্রশ্ন হচ্ছে যে আপনি কোন রাষ্ট্রের কোন সময়টাতে থেকে আপনি সেটা করছেন। স্লেভারি তো একসময় বৈধ ছিল, আমেরিকাতে ছিল। রাস্তায় বাজারের মতো করে আলু পটল বিক্রি করার মতো মার্কেটে ছেলে মেয়েদেরকে উঠানো হতো, ওর দাঁত দেখা হইতো, শরীর দেখা হইতো, হাঁটানো হইতো, ওকে দিয়ে কি না, ওই মেয়েটাকে দিয়ে নাচানো যাবে কিনা, বেশ্যালয়ে সে সার্ভিস দিতে পারবে কিনা, ওই ছেলেটা আখ চাষের আখ কাটতে পারবে কিনা, গম খেতে কাজ করতে পারবে কিনা। আবার সেই আমেরিকাই তো ওই স্লেভারি বাতিল করেছে, তারা যুদ্ধও করেছে, কনফেডারেটস আর্মি এবং নর্থার্ন ইয়াঙ্কিজরা 30 বছর যুদ্ধ করেছে সেগুলো নিয়ে। এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের মতো একটা জায়গাতে দুইটা মেয়ে রমজান মাসে সিগারেট খাবে, এইটাকে আপনি আইনের ফ্রেমে দেখাটা ন্যায্য না। এটাকে দেখতে হবে যে সোসাইটি এই বিষয়টাকে কিভাবে দেখে। সোসাইটি বাংলাদেশে কি লিভ টুগেদার ভালোভাবে দেখে? কিন্তু বাংলাদেশে কেন, সারা দুনিয়াতে তো লিভ টুগেদার ব্যাপকভাবে চলছে। সোসাইটি, আপনি যে যেখানে থাকেন সেখানে তো এলজিবিটি কিউ টু লিগালাইজড আছে। বাংলাদেশে কি এটা মেনে নেবে বাংলাদেশের সমাজ? এখন প্রশ্ন হচ্ছে সবকিছু আইনের ভিত্তিতে দেখাটা অনুচিত। প্রত্যেকটা সমাজের নিজস্ব ভ্যালু সিস্টেম আছে, সমাজের একটা কাঠামো আছে। সমাজ কিছু জিনিসকে নৈতিকভাবে অন্যায় মনে করে, অন্যায্য মনে করে। শুধু ওই মেয়ে দুইটার ক্ষেত্রেও না, ছেলেরাও দিনের বেলা দেখবেন সিগারেট খাওয়ার সময় কিন্তু লুকায় খায়, পালায় খায়। রমজান মাসে রেস্টুরেন্ট গুলোতেও দেখবেন যে কাপড় দিয়ে চুরিচামারি করে খাইতেছে। হয়তো বাসার লোকজন জানে সে রোজা রাখতেছে, কিন্তু খাচ্ছে কিন্তু দুপুরবেলা পেট ভরে। তো এখন এটা কেন খাচ্ছে, এটা একটা মোরাল জায়গায় যে সমাজের একটা ভ্যালু সিস্টেম ওয়ার্ক করছে। এখন পুলিশ গিয়ে ওখানে বাধা দিবে কিনা, এটা করবে কিনা, সেটা করবে কিনা, মানে এই বিতর্কের থেকে বড় জিনিস হচ্ছে যে প্রত্যেকটা সমাজের এই ন্যায্যতাগুলো নিয়ে সমাজের মূল্যবোধের জায়গা থেকে সমাজকে বিবেচনা করতে হবে। এইটা রাষ্ট্রীয় আচরণ না। মানে আমি এক্সপেক্ট করতাম, আমি হলে বা আইডিয়াল আচরণ যেটা হইতো, এই ধরনের প্রশ্নকে স্বরাষ্ট্র উপদেষ্টার ইগনোর করা দরকার ছিল। এই ধরনের প্রশ্নের ভিতরে ওনার উত্তর দেওয়া উচিত হয়নি। এগুলো খুবই ফ্রিঞ্জ আইসোলেটেড এলিমেন্ট একটা সমাজে। এটা রাষ্ট্রের জায়গা থেকে এটা সিরিয়াসলি নেওয়ার একদমই অনুচিত। জি, সিরিয়াসলি নেবেন না মানে ইগনোর করবেন এরকম একটা ঘটনা, দুটি মেয়ে সিগারেট খাচ্ছে, আমাদের কারো পছন্দ হচ্ছে না, সেটা ঠিক আছে, কিন্তু তার উপরে এরকম মানে তাদেরকে তার উপর হামলা করা, তাদেরকে বেশ্যা বলে গালি দেয়া, এগুলো কি ইগনোর করবেন? ওটার জন্য সে জিডি করবে, ওটার জন্য সে আইনের আশ্রয় নেবে, ওটা তো ঠিক আছে। বাট বলছি যে এইটা ন্যায্যতা দেবার মতো কোনো জায়গা এই সমাজে নাই। মবের বিরুদ্ধে তো কিছু বললেন না স্বরাষ্ট্র উপদেষ্টা, মানে তাকে যারা হামলা করলো, মেয়ে দুটোকে যারা, তাদের বিরুদ্ধে তো কোথায় কি বললেন? বললাম যে যেটা এই ধরনের ঘটনাতে তার বক্তব্য হওয়া উচিত ছিল, আইনের সেবা পাওয়ার জন্য সবার এখতিয়ার আছে, কোনো নাগরিক অন্য নাগরিকের গায়ে হাত দেবেন না। তিনি অন্যায় কাজ করে থাকলে তাকে তিরস্কার করা যেতে পারে সমাজের জায়গা থেকে। রাষ্ট্রীয়ভাবে আইনের আশ্রয় নেওয়ার যা জায়গা আছে, তার বিরুদ্ধে মামলা করা, জিডি করা, কমপ্লেইন করা, পুলিশকে জানানো, হোয়াট এভার। কিন্তু প্রশ্ন হচ্ছে আইন হাতে তুলে নেওয়া, এর কোনোটার ভিতরে কোনো ন্যায্যতা নাই। স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্যটা এই জন্য যেটা হয়েছে যে উনি আর একটু ম্যাচিওর কথা বলতে পারতেন, উনি এটা রাইটলি অ্যাড্রেস করেন নাই। জি, পুলিশ আবার এদিকে অকার্যকর, বাস্তবতাটা এমন জায়গায় যে তাহলে মানে সেটাও জিজ্ঞাসা করছেন, তাহলে কি আমাদের একরকম মেনেও নিতে হবে কিনা এই বাস্তবতা এবং এভাবেই চলতে হবে কিনা, মানে একটা তো সাইকেল চক্রের মধ্যে মনে হচ্ছে পড়ে গেলাম। এখান থেকে তাহলে বেরটা হব কি করে? এই প্রসঙ্গগুলো নিয়ে নিশ্চয়ই আরেকটু বলবেন আপনারা আপনাদের বক্তব্য প্রসঙ্গে। আরো কিছু মন্তব্য নিয়ে কথা বলি, একটা জায়গায় পড়ে না থেকে আর একটা বিষয় নিয়ে একটু কথা বলি, যে ডক্টর ইউনূসেরই সেই সাক্ষাৎকারে তিনি বলছেন ভারতের সাথে সম্পর্কের কোনো অবনতি হয়নি, খুবই ভালো সম্পর্ক। ব্যারিস্টার ফুয়াদ। ভারতের সাথে রাষ্ট্রীয় সম্পর্ক তো আসলে অবনতি হয়েছে বলা যাবে না। যেমন ধরেন আমেরিকা এবং রাশিয়ার সাথে যে বাস্তবতাটা চলছে গত কয়েক বছর থেকে, একজন আরেকজনের উপরে স্যাংশন দিচ্ছে, কাউন্টার রেসিপ্রোকাল স্যাংশন আসতেছে, একজন আরেকজনের ডিপ্লোম্যাটকে এক্সপেল করছে, তারপরে ট্রেড ওয়ার চালু হয়েছে। অথবা রিসেন্টলি ট্রাম্প আসার পরে যে দক্ষিণ আমেরিকা, কানাডা, পানামা, মেক্সিকো, চায়না, ইউরোপ, প্রত্যেকটা জায়গাতে যে সে ট্রেড ওয়ার শুরু করেছে, রেসিপ্রোকাল ট্যারিফ ইম্পোজ করছে এবং একজন আরেকজনকে থ্রেট দিচ্ছে, আমি এটা করব, কানাডা পানামা ক্যানাল দখল করে নিব, কানাডা আমার 51তম স্টেট। এই ধরনের কোনো সম্পর্ক অফিসিয়াল লেভেলে তো আসলে অবনতি হয় নাই। যে অবনতিটা হয়েছে এটা মনস্তাত্ত্বিক রিলেশনশিপের অবনতি হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকেও কূটনীতিকদেরকে এখানে এক্সপেল করা হয় নাই, অথবা কাউকে পার্সোনা নন গ্রাটা করা হয় নাই। ভারতের তরফ থেকেও আমাদের কোনো কূটনীতিককে পার্সোনা নন গ্রাটা করা হয় নাই, অথবা কাউকে বলা হয় নাই যে আপনি 2 দিন 3 দিনের মধ্যে চলে যাবেন। আপনারা যারা আওয়ামী রেজিমের পক্ষে ছিলেন তেমনটা করা হয় নাই। অ্যাম্বাসেডার অথবা হাই কমিশনারের গতিবিধি নিয়ন্ত্রণ করা, সেটা চেষ্টা করা হয় নাই।
ভারতের কোনো ইন্টারেস্ট, বিজনেস ইন্টারেস্টকে এফেক্ট করা অথবা ঘোষণা দিয়ে সেটাকে না করে দেওয়া, নাকচ করে দেওয়া, সেটা করা হয় নাই। ভারতীয় যারা লক্ষ লক্ষ এই দেশে বৈধ অবৈধভাবে থাকছেন, কাজ করছেন, লেখাপড়া করছেন, তাদেরকে আপনার আমেরিকার ট্রাম্পের স্টাইলে ধরে প্যাক্রোল করে জাহাজে উঠায় দেওয়া অথবা প্লেনে উঠায় দেওয়া, এরকম কোনো ঘটনা ঘটে নাই। তো কথা তো সত্য, অফিসিয়ালি তো আমাদের ভিতরে কোনো সম্পর্ক ডেটারিয়েট করে নাই। যেটা করেছে ভারত, তার ভিসা সার্ভিস করেছে, বন্ধ করে রেখেছে। সেটা সে বলেছে তার সিকিউরিটি থ্রেট আছে। এখন একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্রে কতটুকু ভিসা দিবে না দিবে, এলিয়েনদেরকে তার দেশে ঢুকতে দিবে কিনা, এটা তো একান্তই তার এখতিয়ার। এ ব্যাপারে তো আমরা বলতে পারবো না যে আমরা সম্পর্ক নষ্ট হয়েছে। সিকিউরিটি থ্রেট কেন মনে করছে? এটা তো ভারত ব্যাখ্যা করে নাই, সে শুধু এতটুকুই বলেছে যে আমি কেন ভিসা সার্ভিসটা বাতিল করেছি, তারপর ইমার্জেন্সি এবং হেলথ কারণে যারা আগে থেকে অনগোয়িং ট্রিটমেন্টে আছেন তাদের ভিসা তারা দিবে। তো সেটা একান্তই তার ব্যাপার এবং সে তাকে ব্যাখ্যা করতে হবে আর কি। এরপরে হচ্ছে থার্ড জায়গা হচ্ছে, যদি ইম্পোর্ট এক্সপোর্ট দেখেন, আমাদের কেনা বেচার লেনদেন কিন্তু চলছে। আমাদের কোনো বর্ডারে এমবার্গো দেওয়া হয় নাই অথবা বেচা কেনা বন্ধ করা হয় নাই, অথবা গত 6-7 মাসের যে রেশিও দেখলাম গ্র্যাজুয়ালি বাংলাদেশে যে এক্সপোর্ট, ইন্ডিয়ান এক্সপোর্ট গ্র্যাজুয়ালি আগের জায়গায় ফিরে যাচ্ছে। তো সব মিলিয়ে অফিসিয়াল রিলেশনশিপ তো ব্রেকডাউন করে নাই। ইস্যুজ আছে, যে ইস্যুস গুলো নিয়ে আমরা কথা বলছি, রিপন ভাইরা কথা বলছেন, রাষ্ট্র আকারে সীমান্ত হত্যা নিয়ে আমাদের রাষ্ট্র এই ইস্যুটা রেজ করেছে। তারপরে আওয়ামী লীগকে 16 বছর ধরে যে অন্যায্য হিস্সা দেওয়া হয়েছে সেগুলো নিয়ে রেজ করেছে। ট্রিটি গুলো, এমওইউ গুলোকে রিভাইজ করবার আলোচনা আসছে, আমাদের দেশের পলিটিক্সে ইন্টারফেয়ার না করবার আলোচনা আসছে। এটা তো ন্যায্য, এই আলোচনাটা চলমান, কোনো কোনো সমস্যা দেখছি না। এই জন্য প্রফেসর ইউনূস তো কারেক্টলি বলেছেন যে আমাদের অফিসিয়ালি তো আমাদের হ্যাঁ, সম্পর্ক। একটু চুক্তি প্রসঙ্গে আপনি যখন বললেন, মানে সেই আওয়ামী লীগের আমলে অন্যায্য অসম অনেক চুক্তি করা হয়েছে, এতবার দাবি উঠলো সেই চুক্তিগুলো প্রকাশ করার জন্য, এই সরকার করলো না কেন বা করছে না কেন? চুক্তি প্রকাশ করার দাবিটা যত যৌক্তিক, প্রকাশ করার কিছু টেকনিক্যাল রিয়েলিটি আছে, সারা দুনিয়াতেই আছে আপনার। যে এবং ওই রিপন ভাইরাও যদি কয়দিন পরে ক্ষমতায় যান না, ওটা দেখবেন তারাও এই প্রোটোকলে পড়ে যাবেন। যেটা আমাদের এখানে আছে, চুক্তিগুলোকে পার্লামেন্টে প্রেজেন্ট করতে হবে এবং এটা আমাদের সংবিধানে আইনে বলে দেওয়া আছে। এই জন্য আওয়ামী লীগ যেটা করেছে, চুক্তি করেছে কম, এমওইউ করেছে বেশি, এবং এমওইউর মধ্য দিয়েই আপনার ওই চুক্তির সার্ভিসটা তারা ভারতকে দিয়েছে। যা যা দেবার দরকার ছিল সেটা তারা করেছে। তো সংবিধান মোতাবেক এমওইউটা আপনার প্রকাশও করতে হচ্ছে না, সংসদেও প্রেজেন্ট করতে হচ্ছে না। তো সেই বাস্তবতাতে এই জায়গাটা আটকে গেছে। সরকার ইন্টারনাল, কেন, এখনকার সরকার কেন প্রকাশ করছে না? ওই যে সংবিধানে তো বলে দেওয়া আছে যে বিদেশি দেশের সাথে চুক্তিটা শুধুমাত্র সংসদে প্রকাশ করা যাবে। এখন তো দেশে পার্লামেন্ট নাই। তো যেহেতু পার্লামেন্ট নাই এবং তারা যেহেতু এই সংবিধানের অধীনে আপনার শপথ নিয়েছেন এবং এটার ধারাবাহিকতা তারা মানে রক্ষা পাবলিক ডিমান্ডে এত কিছু লঙ্ঘন হচ্ছে বা এত ব্যত্যয় হচ্ছে সেখানে, মানে এত ভাইটাল একটা ইস্যু, ভারতের সাথে কি কি অসম চুক্তি হলো জনগণ জানবে না? না, জনগণ তো অলরেডি জানে, মোটামুটি জানে, হয়তো একদম ধারা উপধারা মোতাবেক জানে না। বাট সরকার ইন্টারনালি কমিটি করেছে যারা এই চুক্তিগুলো এখন রিভিউ করছে। রিভিউ করবার পরেই কিন্তু আপনার এগুলোর দাবি দাওয়াগুলো আসবে যে যে রেটে আমি আদানি থেকে বিদ্যুৎ কিনছি, আদানির সাথে তারা রিনেগোশিয়েট করবে। তারপরে মাতারবাড়ি না, হুম। সরি, রামপালে যে বিদ্যুৎ কেন্দ্র করেছে, সেখানে যে ভারতের মানে ইনভেস্টমেন্ট ভেরি লো, 15%, সেখানে সে মানে 50%-এর সুযোগ সুবিধা কেন পাবে। তো সেই জায়গাগুলো তারা রিভিউ করবে। তো এই এই দাবিটা নাগরিক জায়গা থেকে আমাদের তুলতে হবে এবং আন্তর্জাতিক সম্পর্কের জায়গাটা, রাষ্ট্রিক সম্পর্কের জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে যে আমরা জি। যা কিছু যোগ্য অথবা বৈধ মনে করি, রাষ্ট্রের ক্ষমতার জায়গা থেকে বাইলাটারাল রিলেশনশিপের জায়গাটা কিন্তু মাথায় রাখতে হয়। সেখানে অনেক কিছু বৈধ হইলেও করা যায় না, বাট তারপরও এই জবাবদিহিতার জায়গাটা কিভাবে এনশিওর করা যায় এর একটা মেকানিজম বের করবার সুযোগ আছে বলে আমি মনে করি। ডক্টর রিপন, আপনার কাছ থেকে ভারতের সাথে সম্পর্ক খুবই ভালো, ও কোনো অবনতি হয়নি, ডক্টর ইউনূসের মন্তব্যের এই, মানে এই মন্তব্য সম্পর্কে একটু জানতে চাই। এবং তাহলে আর একটা সাথে সাথে এটাও, তাহলে স্বচ্ছতার যে অভাব আগে ছিল, প্রোটোকল নানান বাস্তবতায়, সেটা এখনো আমাদেরকে অনেকটা সেইভাবেই আগাতে হবে। এই দুটো বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আমি সম্পর্কটা খুব ভালো সেইভাবে না বলে আমি যদি এভাবে বলি, সম্পর্কটা খুব খারাপ নয়। খারাপ নয় এই কারণে যে, যেমন ধরুন আমি আদানি আদানির যে মানে বিদ্যুতের যে চুক্তিটি, এটা নিয়ে আমাদের অনেক কথা আছে, আমরা অনেক সমালোচনা করেছি, হাই রেটে আমরা বিদ্যুৎ পারচেজ করেছি এবং আমাদের বিদ্যুতের যে চাহিদা, এখন বর্তমান যে চাহিদা, সেই চাহিদার চেয়ে ইতিমধ্যে আমাদের ক্যাপাসিটি অনেক বেশি।
তারপর আমরা 25 বছর ব্যাপী, যে আপনি বললেন না যে প্রকাশ হচ্ছে কিনা বা জনগণ জানছে কিনা, হ্যাঁ জনগণ জানে। যেন আমি যদি বিদ্যুৎ চুক্তির কথাটি যদি বলি, বাংলাদেশের জনগণের তরফ থেকে, রাজনৈতিক দলগুলোর তরফ থেকে আমাদের দাবি ছিল, আমি নিজেও বহুবার বলেছি, সেটা হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার বলতেন বিদ্যুতে আমরা স্বাবলম্বী হয়েছি। আচ্ছা, বিদ্যুতে স্বাবলম্বী হয়েছে কিরকম? আমার একেবারে গ্রীষ্মকালীন মৌসুমে আমার 15,000 মেগাওয়াটের বেশি বিদ্যুৎ লাগে না, কিন্তু আমার ক্যাপাসিটি ছিল 25,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার মতো। তো তার মানে আগামী 5-10 বছর পর আমার যে চাহিদা সৃষ্টি হবে, সেই চাহিদাটা কিন্তু পূরণ করার মতো বর্তমান অবস্থাতেই আমি ছিলাম। আচ্ছা, তো এরপরেও আপনার শেখ হাসিনা সরকার ভারতের আদানির যে মানে আপনার যে পাওয়ার কোম্পানিটা, তার সাথে 25 বছরের চুক্তি করতে, অর্থাৎ আমি সক্ষমতা অর্জন করলেও ভারতের আদানির কাছ থেকে আমার মানে বিদ্যুৎ কিনতে হবে এবং দ্বিগুণ মূল্যে কিনতে হবে, এই ধরনের ক্লজেস ওগুলো ছিল। এবং এইটা রিভিউ করার জন্য আপনার আমলাতান্ত্রিক পর্যায়ে কিন্তু মানে অনেক সমালোচনা, এবং আমাদের পত্র পত্রিকায় নিউজগুলো এসেছে, রাজনৈতিক দলগুলোর তরফ থেকে এটার একটা আপনার প্রতিবাদ ছিল। তারপর আপনার মিডিয়াতে এটা নিয়ে অনেক মানে আলোচনা হয়েছে, এটা রিভিউ করার কথাবার্তা বলা হয়েছে। ডেসপাইট এভরিথিং, আপনি যেটা সম্পর্কের কথা বলছেন, ডেসপাইট এভরিথিং, বাংলাদেশের রেজিম চেঞ্জ হয়েছে, মানে সাবেক প্রধানমন্ত্রী থেকে শুরু করে তার অনেক সহযোগী ভারতে আশ্রয় নিয়েছেন, বিভিন্ন পার্কে তারা ঘোরাঘুরি করেন, মিটিং টিটিং করেন বলে খবর আমরা পাই। ডেসপাইট এভরিথিং, আদানি কিন্তু বাংলাদেশের বিদ্যুৎ মানে সাপ্লাই দেওয়াটা তারা বন্ধ করেনি। এবং আমি গত কয়েকদিন আগেও দেখলাম বাংলাদেশে তারা বেশ কয়েক হাজার মেট্রিক টন, মানে আমি এক্সাক্ট নাম্বারটা আমি রাইট না আমি মানে বলতে পারছি না, বাট একটা বড় বড় ধরনের একটা মানে চালের চালান বাংলাদেশে তারা পাঠিয়েছে। অর্থাৎ ব্যারিস্টার ফুয়াদ খুব রাইটলি বলেছেন যে একটা বায়োলেটারাল যে ট্রেড, কমার্স যে বা ফিনান্সিয়াল যে ইস্যুস গুলো ছিল, সেগুলো কিন্তু চলছে, এতে কোনো মানে আপনার সমস্যা নেই। হ্যাঁ, এটা সত্য যে বাংলাদেশে ভারতের একটা অনুগত সরকার এই দেশে দীর্ঘদিন বিনা ভোটে শাসন করেছে। তো সুতরাং সেই সরকারের কাছ থেকে আপনার ভারত যেই সুযোগগুলো পেয়েছে, সোজা কথা জনগণকে জবাবদিহি করতে হয়নি, বা জনগণকে জবাবদিহি করতে হবে এই ধারণাটা মাথায় না রেখেই যেভাবে একতরফা ভাবে অনেক কাজগুলো করে যাচ্ছিল, বিশেষ করে মানে ভারতকে, এবং যেটা শেখ হাসিনা নিজেই বলেছেন, ভারতকে যা দিয়েছে সারা জীবন ভারত মনে রাখবে। এটা তো মানে কোনো বিশেষ দেশ আমাকে মনে রাখলো বা আমি অনেককে দিয়ে অনেক কিছু দিয়ে দিলাম, এটা তো একটা রাষ্ট্রের বা যারা রাষ্ট্রটার যে যিনি চিফ এক্সিকিউটিভ থাকবেন, এটা তার সফলতা না। তিনি তার দেশের জনগণের স্বার্থ কতটা রক্ষা করতে পেরেছিলেন, সেটা বরং মানে জনগণকে আশ্বস্ত করতে পারতেন। তো এই সমস্ত নানাবিধ কারণে এটা সত্য যে আপনার মানে ভারতের সাথে আমাদের একটু মনস্তাত্ত্বিক সমস্যা তো আছেই। এবং ভারতের মানে পররাষ্ট্র সচিবের তরফ থেকে যে বক্তব্যটা এসছে যে ভারত বাংলাদেশ সম্পর্কটা কোন জায়গায় যাবে, এটা বাংলাদেশকে নির্ধারণ করতে হবে। পাল্টা পাল্টা ভাবে বলবো না, আমরাও রেসিপ্রোকালি আমরাও বলেছি যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কটা কোন জায়গায় পৌঁছবে, তার স্তরটা কি থাকবে, লেভেলটা কি হবে, সেটা সেটা ভারতকেই মানে আপনার বাইলেটারালি ডিসাইড করতে হবে। এটা তো ঠিক যে আমাদের যে গণ অভ্যুত্থানটাও হলো 24-এ, সেটার চেতনা কি, জনগণের আকাঙ্ক্ষাটা কি, সেটা তো আপনার বাংলাদেশ কোনো বিশেষ কোনো রাষ্ট্রের প্রতি, সেটা আমেরিকা হোক, সেটা রাশিয়া হোক, চীন হোক, ভারত হোক, নো ম্যাটার হোয়াট, কারোর প্রতি আমরা মানে একটা মানে বিশেষ আনুগত্য প্রকাশ করে থাকবো, এটা তো আমার সবরেন্টির স্পিরিটের সাথে যায় না, তাই না? আমি কেন তোষণ করে চলবো আরেকটা দেশকে, আরেকটা রাষ্ট্রকে? আমি কি এই জন্য 71 সালে মুক্তিযুদ্ধ করে কি আমরা দেশটা স্বাধীন করলাম কিনা? তো সুতরাং আমাদের এই এই অহংকারটা তো আমাদের থাকতে হবে, এই অহংকারটা না থাকলে আমি জাতি হিসেবে তো আমি মানে সফল হতে পারবো না। তো ডক্টর সেই রিপন, আমি আসলে মন্তব্যগুলো নিয়ে নিলাম, নিশ্চয়ই মানে যেইগুলো আলোচিত বিষয় সেগুলো নিয়ে আপনাদের মন্তব্য জানাম, যেন দর্শকরাও একটু এই বিষয়টা বিশ্লেষণ করতে পারেন এবং আপনাদের মনোভাবও জানতে পারেন। আসি এবার আরেকটু সরাসরি রাজনীতির কথা। নাগরিক পার্টির সার্জিস আলম তিনি বলছেন যে শেখ হাসিনাকে ফাঁসির মঞ্চে যতদিন না দেখছি ততদিন যেন কেউ নির্বাচনের কথা ভুল ক্রমেও না বলে। আহ, আর ডক্টর ইউনূস একটি সাক্ষাৎকারে বলেছেন, স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন যে শুধু শেখ হাসিনার বিচারই নয়, তার আহ, তাকে যারা সহযোগিতা করেছে, তার পরিবারের সদস্য, তার আশ্রিত, তাকে যারা প্রমোট করেছে, সবার বিচার করা হবে। আর শেখ হাসিনাকে ফাঁসির মঞ্চে দেখার আগে নির্বাচন নয়। আপনারা আবার চাইছেন 1 মাসের মধ্যে রোডম্যাপ। কি মনে হয় নির্বাচনটা আসলে হবে কবে? ধন্যবাদ আপনাকে। মানে ডক্টর মোহাম্মদ ইউনূস যে কথাগুলো বলেছেন, আপনি বিশেষ করে বিচার প্রসঙ্গে যে কথাগুলো বলেছেন, সেটা জনগণের আকাঙ্ক্ষা সত্য। কিন্তু এটা সত্য কথা যে আপনি এই বিচার প্রক্রিয়াটা যদি আপনি ধরে নেন যে আপনার যদি জামাত ইসলামের কিছু নেতাকে যখন আপনার তাদের যুদ্ধাপরাধের দায় তাদেরকে আপনার ফাঁসি দেওয়া হলো, মানে তাদের তাদের বিরুদ্ধে যে অভিযোগটা ছিল,
তো সেই অভিযোগের ব্যাপারে জামাতের ভিন্ন অবস্থান ছিল, আপনার তৎকালীন সরকারের তাদের একটা অবস্থান ছিল, হোয়াট এভার। এই ফাঁসিটা এক্সিকিউট করতে তো অ্যারাউন্ড 10 ইয়ার্স লেগেছে বলে আমার মোটামুটি আমার মনে হয়। এটা তো হঠাৎ করে আমি একজনকে ফাঁসির কাঠে ঝুলাই দিতে পারবো না, দড়িটা দিয়ে লাগাই দেওয়া, আমি দড়ি টান দিয়ে ফেলে দিতে পারবো না। একটা প্রসেস লাগবে আপনার। এটা জামাত ইসলাম নিজেও প্রত্যক্ষ করেছে যে তাদের নেতৃবৃন্দকে একটা আইনি প্রক্রিয়ার নামে তাদের নেতৃবৃন্দকে যেভাবে বিগত সরকার মানে আপনার মানে ফাঁসি দিয়েছে অথবা মানে তাদেরকে কারারুদ্ধ করেছে বা মানে সাজা দিয়েছে, সোজা কথা। তো এটা এটা তো এটা তো একটা সময় লেগেছে, সোজা কথা। তো আপনি কি শেখ হাসিনা বা তার যারা সহযোগী তাকে যারা প্রমোট করেছে, খুব ন্যায্য কথাটা, এবং এটা কিন্তু আমাদের জনগণের চাও, এদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। এবং মানে ফ্যাসিবাদ তো আসলে কোনো ব্যক্তির কোনো তকমা না, এটা তো একটা হুম। সিস্টেম, এটা একটা চর্চার বিষয়। যারা ফ্যাসিজমটা চর্চা করে, আওয়ামী লীগ চর্চা করে, সুতরাং তারা ফ্যাসিস্ট হয়েছে। যারা এটা চর্চা করবে তারাও ফ্যাসিস্ট হবে ভবিষ্যতে। সুতরাং এই যে বাংলাদেশের মানুষের প্রতি যে জুলুম করেছে, মানবতার বিরুদ্ধে যে অপরাধ করেছে, এবং এই অপরাধের কর্মকাণ্ডগুলোকে যারা পৃষ্ঠপোষকতা করেছে, মদত দিয়েছে, সাহায্য করেছে নানাভাবে, সেটা মিডিয়াতে বলেন, কিন্তু সবার বিচার হবে, এটা এটা ন্যায্য দাবির কথা বলছেন, কিন্তু এটাতে আপনাদের উপর কেউ আস্থা রাখছে না, মানে ছাত্রদের কথা বলছে, আপনাদের উপর আস্থা রাখছে না। তারা বিচারের আগে নির্বাচন না, ভুল ক্রমেও যেন নির্বাচনের কথা না বলেন। রাজনৈতিক দল হিসেবে সার্জিস মানে তিনি এটা বলতেই পারেন, আমি তো তার মানে, কিন্তু এটা এটা তার দলের অবস্থান। আমি এটা এটা তিনি বলতেই পারেন যে না, আগে বিচার হতো, বিচার টিচার করার পরে বিচার 10 বছর লাগলো, 15 বছর বছর লাগুক, 15 এত বছর পরে যে নির্বাচন, এটা তার দলের অবস্থান হতে পারে। এটা আর একটু একটু প্রশ্ন জুড়ে দিই যে তার দলের অবস্থান থাকতেই পারে, আপনার দলের অবস্থান থাকতে পারে। জি। আমাদের বক্তব্য হচ্ছে, আমাদের পার্টির বক্তব্য স্ট্যান্ড হচ্ছে, আমরা মনে করি সারা পৃথিবীতে যে সমস্ত দেশগুলোতে আপনার অভ্যুত্থান হয়েছে, যদি আমি একেবারে বাংলাদেশের মানে পাকিস্তানের কথা যদি ধরি, 69-এ যে গণ অভ্যুত্থানটা হলো, আপনার মানে আইয়ুব খানের বিদায় ঘটলো, সেটারও কিন্তু 1 বছর পরে নির্বাচন হয়েছিল। সেই জি, নির্বাচন সেই ইতিহাসগুলো আমাদের সামনে আছে, কিন্তু ডক্টর রিপন একটু প্রশ্নটা হচ্ছে এইখানে যে কথা বলছি সেটা অন্যায্য বলিনি, এবং আমরা আশঙ্কা করি যে নির্বাচনের রোড ম্যাপটা যদি বিলম্বিত হয়, রোড ম্যাপটা একটি শব্দ বলছে, সোজা কথা, নির্বাচনটা যদি দ্রুত যদি অনুষ্ঠান না করা যায়, একটা নির্বাচিত সরকার যদি না আসে, একটা জবাবদিহিমূলক সরকার যদি দেশে প্রতিষ্ঠিত না হয়, তাহলে আমাদের অনেক ধরনের বিপদ আপদ আসতে পারে। এই যে আমাদের ছেলেরা সেকেন্ড রিপাবলিক বলছে না, যদিও আমি এবং ব্যারিস্টার ফুয়াদ আমরা মানে মানে অফলাইনে আমরা আলোচনা করছিলাম, ইনফ্যাক্ট দ্যাট দিস ইজ নট এ সেকেন্ড রিপাবলিক, এরকম রিপাবলিকের বিচার করতে গেলে এটা অ্যাটলিস্ট থার্ড ফোর্থ হবে, সোজা কথা। তো যাই হোক, সেটা অন্য কথা, কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে যে পৃথিবীতে বহু জায়গায়, ফ্রান্সেও যদি এখন পঞ্চম রিপাবলিক চলছে, সেখানে কিন্তু আপনার মানে সেকেন্ড রিপাবলিক ফেল হয়েছিল, নেপোলিয়ন বোনাপার্ট মানে। এখন সম্ভবত ফিফথ রিপাবলিক চলে। আমি ডক্টর রিপন একটু যদি সংক্ষেপে জায়গায় মানে একটু সংক্ষেপে যদি জায়গা মতো আসি, যে তাহলে আপনারা এখন, ডক্টর রিপন আপনারা এখন কি করবেন? মানে আপনাদের একটা খুব প্রচলিত বক্তব্য হচ্ছে ঈদের পরে কোনো একটা আন্দোলন বা কর্মসূচি। ছাত্ররাও বলছে ঈদের পরে তাদেরও অনেক, মানে রোজার পরে আর কি, তাদেরও অনেক কর্মসূচির কথা বলছে, তাদের যে দাবিগুলো সেগুলোর পক্ষে কথা বলছেন। ডক্টর ইউনূস তো বলেছেন নির্বাচন হবে, রাজনৈতিক একটা ঐক্যমত দরকার হবে। এখন যদি এরকম একটা দ্বিমত থাকে, সেখান থেকে আপনারা কম্প্রোমাইজ করতে রাজি থাকবেন? তাদের গণ অধিকার পরিষদের নির্বাচন আগে হবে, আহ শেখ হাসিনাকে ফাঁসির মঞ্চে দেখা, মানে কিছু তো একটা মানতে হবে। আপনারা কি কিছু মানবার জায়গায় আছেন? আপনাকে একটা কথা বলি, আপনার ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নামে একটা দল আছে না? তাদের তাদের কি মানে প্রমোট, তাদের কি প্রমোট, তারা তো চাচ্ছেন যে ইসলামী শাসনতন্ত্র কায়েম হোক নাকি? তো তারা কি একবার বলেছেন যে ইসলামী শাসনতন্ত্র কায়েম না হওয়া পর্যন্ত নির্বাচন করবো না? দ্যাট ইজ দ্য ডিমান্ড, দ্যাট ইজ দ্য আইডিওলজি, দ্যাট ইজ দ্য পলিসি। যার অন্য অন্য প্রত্যেকটা রাজনৈতিক, কেউ কেউ তো সমাজতান্ত্রিক আদর্শে বিশ্বাস করেন, তো তারাও তো নির্বাচনে অংশ নেন। আমাদের দল, আমাদের নিদর্দের একটা কর্মসূচি, ব্যাসের ফুয়াদ তিনি একটা পার্টির তার পার্টির মহাসচিব তিনি। ফুয়াদ, আপনার কি মহাসচিব না সাধারণ সম্পাদক, কোনটা আপনারা? সাধারণ সম্পাদক। সাধারণ সম্পাদক। সুতরাং তাদের নিজস্ব একটা মানে নির্বাচন বলেন, রাষ্ট্র ব্যবস্থা বলেন, হুম। রাষ্ট্র বলেন, তাদের একটা নিজস্ব ধারণা থাকবে। তো প্রতিটি রাজনৈতিক দল তার নিজস্ব ধারণা অনুযায়ী আগাবেন। এখানে তো কম্প্রোমাইজ করার ব্যাপার, অ্যাডজাস্ট করার ব্যাপার, ছাড় দেওয়া, গ্রহণ করা, বিষয়গুলো এরকম না। বিষয়টা এরকম হচ্ছে না, কিন্তু ডক্টর ইউনূস যখন বলছেন নির্বাচন কবে হবে, রাজনৈতিক ঐক্যমতের একটা ব্যাপার আছে, এজন্যই আসলে জিজ্ঞাসা করা। এর আগে তো এরকম ব্যাপার ছিল না, নির্বাচন কবে হবে রাজনৈতিক ঐক্যমতের কোনো বিষয় আসে আছে?
কারণ আপনি প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেবের বক্তব্যটাকে আপনি একটু ভুল বুঝেছেন। উনি কিন্তু ক্যাটেগরিক্যালি বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন, হয়তো আরো কিছু সংস্কার করার জন্য 1-2 মাস লাগতে পারে। তার মানে আমরা ধরে নিচ্ছি, এবং আমাদের সেনা প্রধানও বলেছেন যে একটা ভালো নির্বাচন করার জন্য 18 মান্থস, 18 মাস যথেষ্ট। সেই হিসেবে ডিসেম্বর 18 মাসের মধ্যে হয়ে যায়। আমরা বিশ্বাস করি যে সত্যি সত্যি 18 মাস, মানে আর ডিসেম্বরের মধ্যে 18 মাস মানে পূরণ হবে। এবং আইন উপদেষ্টা তো ক্যাটেগরিক্যালি বলেছেন যে 1 মাসের মধ্যেই 50% আপনার সংস্কার করা সম্ভব। তো 50% যদি 1 মাসের মধ্যে সম্ভব, এই কথাটা উনি গত মাসে বলেছেন। সুতরাং বাকি 50% পূরণ করার জন্য যদি আরো 4 মাসও ধরি, তাহলে 100% সংস্কার, সোজা কথা ঐক্যমতের ভিত্তিতে যে সংস্কারের আমি বিষয়গুলো। আমি আমি ভুল বুঝেছি যে ডক্টর রিপন আপনি বলছিলেন, তাহলে আপনারা কেন বারবার নির্বাচনের কথা বলছেন ডক্টর ইউনূস যদি এতটা স্পষ্ট করেন? এটা সম্ভব এবং ডক্টর রিপন, ধন্যবাদ আপনাকে। মানে তাহলে বারবারই কেন রোড ম্যাপের দাবি করছেন? ডিসেম্বর তো আছেই সময়। আমি আসি আপনার কাছে ব্যারিস্টার ফুয়াদের কাছ থেকে একটু শুনে আসি। ব্যারিস্টার ফুয়াদ, সার্জিস আলম যে বক্তব্যটা দিলেন সেই প্রসঙ্গে শুনবো। একবারে একটু প্রশ্ন করে রাখি, কারণ খুব বারবার প্রশ্ন করতে ইন্টারফেয়ার হয়তো হয়ে যাবে। যে তারা যে বলছেন সেকেন্ড রিপাবলিক, তারা বলছেন গণপরিষদের ভোটের কথা, এই বিষয়গুলো একটু কঠিন হয়ে যাচ্ছে না সাধারণ মানুষের কাছে কি রিচ করতে পারছে? এগুলো কি আসলে মানে একটা তারা, আমরা তার দেখেছি জুলাই ঘোষণাপত্র করতে পারে নাই, মানে তারা যে বিষয়গুলো বলেছে সেগুলো আসলে খুব বাস্তবতা এসে পৌঁছাইতে পারে নাই। এখন কি এই বিষয়গুলো তারা কার্যকর করে ফেলতে পারবে? তাদের যে দাবিগুলো আদায় করতে পারবে মনে হয়? দেখেন, যে কোনো রাজনৈতিক দল যখন মাঠে আসে তার তো নিজস্ব একটা রাজনৈতিক প্রস্তাবনা দিতে হয়, এবং সার্টেনলি এই প্রস্তাবনাটা তো এক্সিস্টিং দলগুলো থেকে ভিন্ন হইতে হবে। তা না হলে তো তার ওই রাজনীতির ময়দানে হাজির হবার যে বৈধতা, সেটা তো আসলে থাকে না। যেমন আপনি পাড়ায় যে মহল্লাতে অলরেডি সেলুন আছে, সেখানে আপনি সেলুন যদি আর একটা করেন, তাহলে আপনাকে ব্যাখ্যা দিতে হবে, কাস্টমারকে বুঝাইতে হবে যে এই সেলুনটা কেন ওই সেলুন থেকে আলাদা, কেন আপনি এখান থেকে অল্প টাকায় বেশি সার্ভিস পাবেন। আপনাকে একটা বক্তব্য দিতে হবে। তো এখন সেই জায়গাতে তারা একটা রাজনৈতিক প্রস্তাবনা দিয়েছে। এখন এই প্রস্তাবনাটা অ্যাবসলিউটলি নতুন, এই প্রস্তাবনাটা কেউ কোনোদিন বলে নাই অথবা শোনে নাই, বাস্তবতাটা তা না। সেকেন্ড রিপাবলিক নিয়ে আমি এবং আমার দল আপনার গত 4-5 বছর থেকে কন্টিনিউ বিভিন্ন ফোরামে বক্তব্য দিয়েছি কেন সেকেন্ড রিপাবলিক দরকার, এবং সেক্ষেত্রে আমরা বারবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে টেনে নিয়ে আসছি। কারণ বাংলাদেশে সেকেন্ড রিপাবলিকের বীজ বপন করে গেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এখন তার দল বিএনপি সেই সেই প্রেসিডেন্টের রাজনীতি ধারণ করেন কিনা, সেই রিপাবলিকের মূল্যবোধ ধারণ করেন কিনা, সেটা ডিবেটেবল। কিন্তু সেকেন্ড রিপাবলিকের যে মোদ্দা কথা, আবার এটার সাথে যদি আপনি বিএনপির বর্তমান প্রস্তাবনার যে 31 দফা আছে সেটাকে যদি শাসন কাঠামোর বিন্যাস আকারে দেখেন, সংবিধানের পরিবর্তন, সংসদের যে দ্বিকক্ষ, সবকিছু মিলিয়ে এটাও খুব বেশি সেকেন্ড রিপাবলিকের আইডিয়া থেকে খুব দূরে না আর কি। তাই আমি বিএনপির যে প্রস্তাবনা টোটাল প্রেসিডেন্ট জিয়াউর রহমানের থেকে শুরু করে এখন পর্যন্ত, এবং নতুন দল যা করছে বলছে, আমরা যা বলছি, এই আকাঙ্ক্ষাগুলো এগুলোকে আকাঙ্ক্ষা আকারে দেখা দরকার বলে মনে করি। তাহলেই আপনার এখানে কোনো টেনশন থাকবে না যে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে জনগণের ভিতরে তরুণদের মধ্যে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, এবং এই আকাঙ্ক্ষাটা ন্যায্য। প্রশ্ন হচ্ছে কোন রাজনৈতিক দল এই আকাঙ্ক্ষাগুলোকে কিভাবে ম্যাটেরিয়ালাইজ করবে, বাস্তবায়ন করবে, সেইটা তাদের নিজস্ব কনস্টিটিউয়েন্সি, নিজস্ব পলিটিক্স। তারপর হচ্ছে নির্বাচনের কথা বলা যাবে না, এই কথাটা সার্জিস বলেছে সম্ভবত আপনার গতকালকে তারা যখন রায়ের বাজারে ওই যে কবরস্থানে যখন গণকবর জিয়ারত করতে গেছেন শহীদদের, ওখানে গিয়ে এই কথাটা বলেছেন। দেখেন, ওখানে অনেক শহীদ পরিবার ছিল, শহীদ পরিবারের সদস্যরা ছিল ওখানে। শতাধিক মানুষকে, কালবেলা রিপোর্ট করেছিল 127 জনকে গণকবরে দাফন করা হয়েছে। এটা একটা ইমোশনাল জায়গা আর কি। তো সেই রকম একটা সেন্সিটিভ মুহূর্ত, সময়, কবর জিয়ারত করেছে, আত্মীয় স্বজনরা কান্নাকাটি করতেছে হুহা করে, সেখানে যখন সাংবাদিক প্রশ্ন করছে যে নির্বাচন কবে হবে এই বিষয়গুলো নিয়ে, তখন একটা সেন্টিমেন্ট রিয়াকশন করাটা স্বাভাবিক। যে, এবং আমার কাছে মনে হয়েছে যে জাস্ট মানে 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 এক্সপ্রেশন এটাকে অফ, একটা সেন্টিমেন্টাল বক্তব্য হিসাবেই দেখা যেতে পারে। মানে এটা একটা মোমেন্টের এক্সপ্রেশন আর কি। তো সেই জায়গাতে আমি এখানে খুব মোটা দাগে কোনো টেনশন দেখতে পাচ্ছি না। কারণ স্পষ্ট, স্পষ্ট সংস্কার তেমনটি। এবং নির্বাচন, এই সবটা মিলেই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের কাজের এখতিয়ার। এবং এখানে মোটা দাগে আমরা সব রাজনৈতিক দল একমত। এখানে আসলে মৌলিক যার যার কনস্টিটিউয়েন্সি পলিটিক্স আছে। বিএনপি বারবার নির্বাচনের কথা বলে, কেন বলবে না? সে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, অথচ সে গত 17 বছর থেকে নির্বাচন করতে পারছে না, একটা ক্রেডিবল ইলেকশন সে পায় নাই।
অতএব তার নিজস্ব নেতাকর্মী আছে, তার নিজস্ব পলিটিক্স আছে, তার নিজস্ব দল বাঁচানোর একটা জায়গা আছে। এবং এই দলের ক্ষমতায় যাবার যদি সম্ভাবনা না থাকে, তার দলের নেতাকর্মীদেরকে সে ধরে রাখতে পারবে না। সো এইটা বলাটা তার জন্য খুবই ন্যায্য, এবং সেটা সে আজকে বলছে না, গত 16 বছর থেকে সে নির্বাচনের কথা বলছে। এবং নতুন কোনো দাবি না। এবং তারা আবার এটা করার পাশাপাশি এটা বলছে না যে আমরা সংস্কার চাই না, বিচার চাই না, তাও তো বলছে না। আবার যারা ছাত্ররা আছে তারা কি বলছে আমরা নির্বাচন চাই না? না, তাও বলছে না। তারাও সংস্কার চায়, তারাও বিচার চায়, তারাও নির্বাচন চায়। নির্বাচন চায় কোনটি আগে আর কোনটি পরে, সমস্যাটা সেখানেই। কত আগে 2 মাস আগে না 2 মাস পরে। আমরা যেহেতু ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আপনার মোটা দাগে অনেক বড় বিষয়ে একমত হতে পেরেছি, এবং গত 6 মাসেও অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা একমত হয়েছি, এই বিষয়গুলো একমত হবার বাহিরে না বলে আমি মনে করি। এটা তাহলে সিম্পলি কি এটা, হ্যাঁ, তাহলে কি এটা এটা এই ব্যাপারে আমরা নিশ্চিত হই যে ডিসেম্বরেই নির্বাচন হবে? ধরেন প্রফেসর ইউনূস এখন পর্যন্ত যা বলছে, তার কথাকে এখনো সাসপেক্ট করা অথবা অন্যথায় নেবার মতো কোনো জায়গা আমাদের মধ্যে এখনো নাই। তিনি দায়িত্ব নেবার পর থেকে কনসিস্টেন্টলি একই পজিশন মেনটেন করেছেন, যে ঐক্যমত ছাড়া আমি কিছু করব না, আমি পার্মানেন্টলি ক্ষমতায় থাকবো না, আমার দায়িত্ব হচ্ছে ফ্যাসিলিটেট করা, আমি সংস্কার করব যতটুকু সবাই একমত হয়। ডিসেম্বর থেকে জুন পর্যন্ত বাড়তি কমতি যাই হবে সেটা সবার সাথে একমত হয়ে করব। সো তার বক্তব্য কিন্তু প্রিটি কনসিস্টেন্ট বরাবর। হুম। অতএব কিন্তু সেই ওই ঐক্যমতের মধ্যেই তো সমস্যা, কারণ বিএনপি বলছে একদম রোড ম্যাপ চাইছে। তারা তো আরো আগেই নির্বাচনের কথা বলেছিল। এখন ডিসেম্বরের মধ্যে আছে, ডক্টর রিপনের কথা শুনছিলাম যে ডিসেম্বরের মধ্যে 18 মাস হয়ে যায়, তার মধ্যে নির্বাচন। কিন্তু ছাত্ররা বলছে তার আগে গণপরিষদ নির্বাচন, তার আগে স্থানীয় সরকার নির্বাচন। আহ, এবং এখন আবার একটা বক্তব্য যেটাকে আপনি বলছিলেন সেন্টিমেন্টাল, এখানে একটা ঐক্যমত হয়ে আসলে ডিসেম্বর বা তার আশেপাশে নির্বাচন হয়ে যাবে। হয়ে যাবে কারণ হচ্ছে ঐক্যমত কমিশন দায়িত্ব নিয়েছে। তারা ইতিমধ্যে একবার বসেছে, আলোচনার ফ্রেমওয়ার্ক তৈরি হচ্ছে। আমরা যতটুকু জানি যে কি কি প্রস্তাবনা আসছে বিভিন্ন কমিশন থেকে, সেগুলো তারা তালিকাবদ্ধ করছে। কোন কোন প্রস্তাবনার ব্যাপারে কোন কোন দলের কি মত আছে সেটা তারা নেবে। নেয়ার পরে কি ফর্মে সেটা বাস্তবায়ন হতে পারে, সেটা টাইম ফ্রেম কি, এগুলো নিয়ে তারা বারবার বসবে, আলোচনা করবে। আমি প্রিটি কনফিডেন্ট যে এগুলো নিয়ে আমাদের একটা ঐক্যমত হয়ে যাবে। সেই আলোচনাটা শুরু হতে পারছে না কেন? ডক্টর ইউনূসও সাক্ষাৎকারে বলছেন যে সংলাপ শুরু করতে চেয়েছিলাম, সেটিও পারিনি। মানে আসলে কেন এখনো পর্যন্ত শুরু হচ্ছে না, বা ডক্টর ইউনূস এই ব্যর্থতার কথা বলছেন? কে বলেছে? শুরু তো হয়েছে, কন্টিনিউ সংলাপ চলছে তো। গত 1-2 সপ্তাহ আগেও তো ঐকমত্য কমিশনের সংলাপ তো একবারই হলো, মানে বৈঠক তো। হয়েছে। রমজান শুরু হয়ে গেল, তো রোজা শুরু হয়ে গেছে, কিন্তু ইন্ডিভিজুয়ালি পার্টিগুলোর সাথে তো কমিশনের যোগাযোগ আছে। তারা প্রিপারেশন নিচ্ছে, তারা কথা বলছে ইন্ডিভিজুয়ালি, এবং তারা টিম আকারেও বসবে। রমজান জানেন যে রমজান আসলে দেশের কার্যক্রম তো একটু স্লো হয়ে যায়, গভর্নেন্স একটু স্লো হয়ে যায়। হুম। রোজার পরে আবার এটা অ্যাক্টিভেট হবে বলে আমি মনে করছি। জি। আহ ডক্টর রিপন, আপনার কাছ থেকেও একটু জানতে চাই, ছাত্রদের দল এর বিষয়ে আপনাদের অনেক রকম আহ, মানে অনেক রকম সন্দিহান অনেক জায়গায়। যেমন আপনারা সেকেন্ড রিপাবলিকই বলছেন, আপনারা বুঝতে পারছেন না, বুঝতেই পারছেন না এটি আসলে কেন বলা হচ্ছে বা কি বলা হচ্ছে। আহ, আপনাদের দলের দায়িত্বশীল নেতারা এমনটি বলছেন। গণ অধিকার পরিষদ নির্বাচন নিয়ে, গণপরিষদ নির্বাচন নিয়ে আপনাদের আপত্তির জায়গা বলছেন, বা তার আগে স্থানীয় সরকার নির্বাচন যেটি, সেটা নিয়ে আপনারা মানছেন। মানে আহ, আপনারা কেন এইরকম একটা অবস্থানে চলে যাচ্ছেন? আহ এক পথে কতটা যাওয়া হচ্ছে? আপনারা সন্দিহান কেন ছাত্রদের অবস্থান? ঠিক, সবাই যদি আপনার এক পথে থাকে তাহলে তো অপোজিশন থাকবে কে? এটা তো আপনাকে ভাবতে হবে নাকি? সবাই তার আমার আইডিয়া সাবস্ক্রাইব করবে না। এটাও তো মানে ঠিক। আহ যিনি বলেছেন, বা আমাদের দলের তরফে যিনি বা যারা বলেছেন যে আপনার মানে সেকেন্ড রিপাবলিক কি বুঝছেন না, ওই যে আপনার যদি এভাবে যদি বলি যে ব্যারিস্টার ফুয়াদ যেটা আলোচনা করলেন, আসলে তো সেকেন্ড রিপাবলিকের ব্যাপারটা এই যে দুটো কঠিন শব্দ, সেকেন্ড রিপাবলিক, এই দেশের মানুষ তো ফার্স্ট রিপাবলিকই ভালো করে বোঝে না। এটা তো চিন্তা করতে হবে নাকি? বাংলাদেশের মানুষ জানে যে মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশটা স্বাধীন হয়েছে, এবং বাংলাদেশের নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এখন আপনার এইটাকে আপনি কঠিন করার কোনো ব্যাপার নাই। আমরা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতি করি, কিন্তু আমরা খুব ঘোষণা দিয়ে সেকেন্ড রিপাবলিক বলিনি, মানে 75-এর 7ই নভেম্বর, এটা ঘোষণা দেওয়ার বিষয় না।
একটা একটা রাষ্ট্র যে পরিবর্তন হলো, বাংলাদেশে তো একটা একদলীয় ব্যবস্থা ছিল আপনার 72 থেকে 75 সাল বিশেষ করে 75 সালে একটা একদলীয় ব্যবস্থা চালু হয়ে গেল। তো 75 সালে সিপাহী জনতা যে আপনার 7 নম্বরে একটা বিপ্লব সংগঠিত করলেন, একটা অভ্যুত্থান সংগঠিত করলেন, তার মধ্যে থেকে আপনার একটা বাংলাদেশের বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা চালু চালু হলো, তাই না? এরপরে সংসদীয় ব্যবস্থা চালু হলো। জামাত ইসলামের মতো রাজনৈতিক দল বা ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো এই দেশে আপনার রাজনীতি করারও একটা এনভায়রনমেন্ট পেলো, তাই না? তো এটা তো একটা বড় মাপের পরিবর্তন তো বটে নিঃসন্দেহে। আপনার যদি আপনি সংবিধানের দিকেও যদি তাকান, আমাদের দেশের যে সংবিধানের যে আপনার মূল মন্ত্রের মধ্যে অন্যতম সমাজতন্ত্র লেখা আছে। আমার রাষ্ট্র কি গত 15 বছরে শেখ হাসিনা যে পরিচালনার দায়িত্বে ছিলেন, শেখ হাসিনা কি এই রাষ্ট্র কি সমাজতান্ত্রিক ভাবে দেশ চালিয়েছেন কিনা? আপনার যে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি এবং ইউরোপের অনেক যে সোশ্যালিস্ট দেশগুলো আছে, ওখানে যে আপনার ওয়েলফেয়ার সিস্টেম আছে, শেখ হাসিনার গঠন সংবিধানের মধ্যে সমাজতন্ত্রটাকে খুব ভালো করে আপহোল্ড করলেন, কিন্তু সমাজতান্ত্রিক ব্যবস্থার কি আদৌ ধার ধার ধারছেন? এই লুটেরা তন্ত্র, সমাজতন্ত্র তো লুটেরা তন্ত্র চালু করেছিলেন। তো আমি তো এখানে আপনার ঐক্যমত্য নিয়ে কোন রকম তো আমি কোনো সংশয় দেখি না। আর আপনি একটা কথা বারবার যেটা বলছিলেন যে আপনার একটা সংশয় আছে যে নির্বাচন নিয়ে ঐক্যমত হবে কি, ঐক্যমত্য কমিশনটা কিন্তু নির্বাচন কেন্দ্রিক না। ঐক্যমত্য কমিশন যেটা হচ্ছে, একটু ক্লিয়ার করা দরকার আপনার দর্শকদের উদ্দেশ্যে, শ্রোতাদের উদ্দেশ্যে, সেটা হচ্ছে যে সরকার যে কমিশনগুলো গঠন করেছেন সেখানে অনেকগুলো প্রস্তাবনা এসছে। সেই প্রস্তাবনার ব্যাপারে আপনার রাজনৈতিক দলগুলো কতটা আপনার ঐক্যমতে বুঝতে পারেন, ওই কমিশনের মধ্যে এটা ডিটেইল আলোচনা হবে, পর্যালোচনা হবে। ইউনূস সাহেব বলেছেন যে রাজনৈতিক দলগুলো যতটা সম্মত হবেন ততটুকুই তারা গ্রহণ করবেন, যতটা তারা সম্মত হবেন না ততটা গ্রহণ করা হবে না। একটা রাজনৈতিক দলে, আমি তো আগে বলেছি, আপনার ওই যে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, তারা তো ইসলামী শাসনতন্ত্রই চায়। এখন ধরেন আমাদের ছাত্রদের একটি অংশ, আমি বারবার একটি কথা বলতে চাই, আপনি বলছেন ছাত্রদের দল, না, ছাত্রদের একটি অংশের দল। 24-এর গণ অভ্যুত্থানে অনেক ছাত্র সংগঠন হলো, শিবিরের ছাত্র সংগঠন, বিএনপির ছাত্র সংগঠন, কমিউনিস্ট পার্টির ছাত্র সংগঠন, অন্যান্য রাজনৈতিক দলের ছাত্র সংগঠন, সবাই মিলেই তো আপনার অংশ নিয়েছে ছাত্রদের সেগমেন্টে। তো বিএনপির ছেলেরা বিএনপির ঘরে ফিরে এসেছে, কমিউনিস্ট পার্টির ছেলেরা তাদের তাদের ছাত্র ইউনিয়নে তারা ফেরত গিয়েছে, জামাতের ছেলেদের অধিকাংশ জামাতি গেছে, কেউ কেউ হয়তো অন্যান্য অথবা বৈষম্যের মধ্যে এখনো রয়ে গেছে, এটা তো কারো কারোর নাম আমরা শুনতেও পাচ্ছি, তাই না? সুতরাং এটাকে অ্যাজ এ হোল ছাত্রদের দল বলাটা বোধহয় আপনার গ্রামাটিক্যালি কারেক্ট। একদমই, একদমই। ছাত্রদের একটি অংশের একটি দল, এবং খুব ভালো যে ছাত্ররা তারা একটা নিজেদের নিজের একটা দল বানিয়েছেন, এবং তাদের যে গণঅভ্যুত্থানে অংশগ্রহণের মধ্য দিয়ে তাদের যে উদ্দীপনা ছিল, যে আকাঙ্ক্ষাটা নিয়ে তারা কাজ করেছেন, সেই আকাঙ্ক্ষাটা বাস্তবায়নের লক্ষ্যে তারা যদি নিজেরা সংগঠিত একটা রাজনৈতিক দলের মধ্য দিয়ে যদি সেটা ম্যানিফেস্ট করতে পারেন, এবং সেটা যদি তারা ভবিষ্যতের রাজনৈতিক প্রক্রিয়া যদি তাদের সেই সম্ভাবনা থাকে, তারা বাস্তবায়নের প্রক্রিয়ার মধ্যে তারা অংশ নিতে পারেন, এটা আমি আদৌ কোনো দোষের মধ্যে দেখি না। এটা আমি বরং আমি ওয়েলকাম করি তাদের তাদের ডক্টর রিপন, যে সংশয়ের কথা আমার কথা বলছিলেন, আসলে আমি ঠিক নিজস্বভাবে তো সংশয় না, আমি বক্তৃতাগুলোকে কোট মানে আকারে যেগুলো আসে সেই অংশ, সেই জায়গাটা থেকে আমি আপনাকে জিজ্ঞাসা করছিলাম যে ডক্টর ইউনূসের যে বক্তব্য, তারপরে ওই জায়গাটা আমি একটু ক্লিয়ার করলাম এই কারণে। একদমই আমি আরেকটু ক্লিয়ার হই যে ডক্টর ইউনূসের বক্তব্য, তারপরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি যে বলছেন রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছালে ডিসেম্বরে এই জাতীয় নির্বাচন, মানে ডিসেম্বরে জাতীয় নির্বাচন, তবে রাজনৈতিক দল ঐক্যমত্যে পৌঁছালে। এই জন্যই আসলে বারবার এই জিজ্ঞাসাটা যে রাজনৈতিক দলগুলোতে এখন পর্যন্ত আমরা ঐক্যমত্য দেখছি না এখানে। না, আমি আপনাকে আবারও যেটা বলতে চাই, আমি প্রেস সেক্রেটারি বলেন বা আপনার হোম সেক্রেটারি বলেন বা ইনফরমেশন সেক্রেটারি বলেন, তার বক্তব্যটাকে আমি প্রণিধানযোগ্য মনে করি না। আমি মনে করি যে হেড অফ দ্য গভর্নমেন্ট কি বলছেন, পাবলিকলি হেড অফ দ্য গভর্নমেন্ট স্ট্যান্ড স্পিচ। তিনিও তো তাই বলেছেন, তার যে সেই প্রথম বক্তব্য, আহ, ন্যূনতম সংস্কার, মানে সবই ঠিক আছে, আমি সবগুলোকে কোট করেছি। রাজনৈতিক ঐক্যমত, হ্যাঁ। হ্যাঁ, আপনি আপনি এখন মনে করেন গণপরিষদ, যে আপনি যদি বলেন গণপরিষদের ব্যাপারটা তো একটা ঐক্যমত হওয়ার ব্যাপার আছে। আমার দল তো মনে করে না যে আপনার গণপরিষদের আগে একটা গণপরিষদ নির্বাচন হবে, হ্যাঁ, বা একসাথে গণপরিষদ এবং জাতীয় যেটা আমরা ওদের দলের তরফ থেকে দেখলাম, বলেছে গণপরিষদ এবং জাতীয় সংসদ নির্বাচন একসাথে হতে পারে। এটা আমি আমি ব্যক্তিগতভাবে মনে করি না, এটার কোনো ফিজিবিলিটি নাই। এটা এটা পলিটিক্যাল পলিটিক্যাল গ্রামারের মধ্যে পড়ে না। একসাথে দুটো সংসদ, একটা গণপরিষদ কাজ করবে,
আর একটা জাতীয় সংসদ কাজ করবে, এটা কোনো মানে প্র্যাকটিক্যাল অবস্থা নাই। আপনি জানেন 72 সালে যখন বাংলাদেশটা যখন স্বাধীন হলো, তখন একটা নয়া সংবিধানের প্রয়োজন ছিল। সে নয়া সংবিধানের প্রয়োজনের কারণে আপনার মানে যারা 70-এ যারা নির্বাচিত হয়েছিল, দ্যাট ইজ এ ডিফারেন্ট পার্সপেক্টিভ, তারা একটা গণপরিষদ গঠন করেছেন। তার ন্যায্যতা বা অন্যায্যতা নিয়ে অনেক প্রশ্ন থাকতে পারে। একটা সংবিধান প্রণয়নের জন্য উই হ্যাড এ বডি, আমরা সেটার নাম দিয়েছিলাম গণপরিষদ। এই গণপরিষদ স্বল্পকালীন সময়ের জন্য ছিল, প্রবাবলি 10 মাস, তাই না বেশির ফুয়াদ? ওদের 10 মাস বোধহয় মানে কাজ করেছে। তারপরে ওই সংবিধানের আলোকে একটা নতুন নির্বাচন হয়েছে। তো সারা পৃথিবীতেই আপনার যখন এরকম, যখন কোনো দেশের সংবিধান থাকে না, আপনার তো এই সরকার তো এই সংবিধান চলতি সংবিধানের আওতায় তো তারা শপথ গ্রহণ করেছেন। দেশে তো একটা সংবিধান আছে। এখন এই সংবিধানের মধ্যে অনেক সমস্যা আছে, এতে কোনো সন্দেহ নাই। এই সংবিধানের 1/3 আমি আইনের বিষয়ে ব্যারিস্টার ফোদ আমার চেয়ে আরো ভালো বলবেন, আমি বিশ্বাস করি। সেটা হল যে 1/3 আমাদের সংবিধানের পুরোটাই তো একটা একটা দল, একটা পরিবার, একটা গোষ্ঠী নিয়ে একবার সংবিধানের 3/1 ভাগ। সুতরাং এটা এটা প্রয়োজন নাই, অনেক কিছুরই প্রয়োজন নাই, আবার অনেক কিছুর প্রয়োজন আছে। জনগণকে যদি আমি মনে করি জনগণই হচ্ছেন সকল ক্ষমতার উৎস, তাহলে জনগণকে এম্পাওয়ার করার ব্যাপার আছে। জনগণকে আপনার মানে আপনি যেই দেশটিতে বসবাস করেন, আপনি নিশ্চয়ই খুব ভালো করে জানেন ওই দেশের যে আপনার যে প্রায় 4 শতাধিক যে আপনার মানে কংগ্রেসম্যান আছেন, এর বাইরেও জনগণ কিন্তু কোনো আইন প্রণয়ন করার জন্য তাদের কিন্তু একটা আপনার মানে পদ্ধতি প্রক্রিয়া আছে। তারা যদি তারা যদি একটা বিল প্লেস করতে চায়, একটা প্রস্তাব তুলতে চায়, সেখানে যদি অসংখ্য লোক যদি সেই বিলটা সাইন করে, প্রস্তাবনার প্রতি সম্মতি প্রদান করে, তাহলে ওই দেশের কংগ্রেস কিন্তু ওটা আলোচনার জন্য কংগ্রেশনাল মিটিং এর সেশনে তারা কিন্তু এটা আলোচনা নিতে বাধ্য হয়। সুতরাং কিভাবে আপনি আপনার জনগণকে আপনি শাসনতান্ত্রিক প্রক্রিয়া, আইন প্রণয়নের প্রক্রিয়ার মধ্যে আপনি আপনার জনগণকে অংশগ্রহণ করাবেন, এটা বাংলাদেশের সংবিধানে ছিল না। আমরা তো নিজেদেরকে রাজা ভাবি। 5 বছরের জন্য ইলেক্টেড বলে আগে সরকার বলেছে যে আমরা 5 বছরের জন্য নির্বাচিত হয়েছে, একদিন আগে ক্ষমতা থেকে নামবো না, এরকম কথাবার্তা স্টেটমেন্ট আমরা শুনেছি। বিষয়টা তা না। আপনি জনগণকে এম্পাওয়ার করেন। জনগণ যদি আপনার প্রতি পছন্দ না হয়, আপনাকে নামাবার মতো তো তাদের মানে ব্যবস্থা থাকতে পারে। এই জন্য সংস্কার লাগবে, অনেক কিছুই লাগবে। আপনি কি জাতীয় পার্লামেন্টের মেম্বার চান? আপনি কি মানে যারা আইন প্রণয়ন করবেন তার একটা যোগ্যতা তো থাকা উচিত নাকি? আমি কারোর নাম ধরে বলতে চাই না, যার মানে আইনি জ্ঞান নাই, সংবিধান সংবিধানে ইনপুট দেওয়ার কোনো ব্যাপার নাই, এই ব্যাপারে আপনার আইনের ব্যাপার আছে। তারপর মেম্বার অফ পার্লামেন্ট, আমি একটু ফুয়াদ, আমি 1 মিনিট নেই একটু। আচ্ছা, আপনি আইন প্রণয়ন যিনি করবেন, এটা কি পার্ট টাইম জব কিনা? এটা আমি আমার ব্যক্তিগতভাবে গত মাস দুয়েক যাবত আমার বারবার মনে হচ্ছিল আমাদের দেশের পার্লামেন্টের মেম্বার এই পর্যন্ত যে বা যারা ছিলেন, তারা তো এটাকে মোস্টলি অনেকে এটাকে মানে একটা পার্ট টাইম জব হিসেবে নিয়েছেন। দিনের বেলা ফুয়াদ কিছু মনে করবেন না, দিনের বেলা আপনার আইন পেশা, আমি আইনজীবী, কোর্টে আমি অ্যাপিয়ার করলাম, মক্কেল নিয়ে ফাইট করলাম, আইনি জোর লড়াই করলাম, ক্লান্ত হলাম, সন্ধ্যার পরে পার্লামেন্টে গেলাম, মানে একেবারে ফ্যাটিক, টায়ার্ড, এভরিথিং সব দিয়ে পার্লামেন্টে গেলাম। তো দিস ইজ নট দ্য ওয়ে। আপনি ডাক্তারি করবেন, আমি যদি এখন ডাক্তারের বেলায় আসি, ডাক্তারি করবেন, সারাদিন চেম্বার করবেন, সন্ধ্যার পরে একটা দিতে গেলেন, আপনি হাজির থাকবেন না। ওই যে একটা আইন আছে যে এতদিন পর্যন্ত যদি মানে অব্যাহত ভাবে যদি মানে কত চালাকি, ধারাবাহিকভাবে যদি এত বৈঠক কর্মদিবসে অনুপস্থিত থাকেন, তাহলে তার সদস্য চলে যাবে, মহা মুশকিল। আপনি অ্যাটেন্ড করবেন না, বেতন নেবেন, এরকম ধরনের কথা। আপনার তো পার্লামেন্টের মেম্বারদের তো রাউন্ড দা মানে উইকস, রাউন্ড দা ডেজ তার কাজ থাকে, নানান তাহলে ডাক্তার বা আইনজীবী বা অন্য পেশার মানুষজন তাহলে যাবেন না, তাহলে কারা যাবেন সংসদে? যারা বেকার এরকম? বলছি যে পার্লামেন্টের এমপিশিপটা ইটস এ ফুল টাইম জব। ইট শুড বি এ ফুল টাইম জব। এটা পার্ট টাইম জব না। আপনি বেতন গ্রহণ করেন, আপনি সুযোগ সুবিধা নেন, ডিউটি ফ্রি গাড়ি নেন, আপনি কম মূল্যে প্লট নেন, গরিবের জায়গাগুলোকে অ্যাকোয়ার করে তারপরে সেখানে আপনি আবাসিক প্লট বানানো হয়, কোটি কোটি টাকার প্লট আপনি নামমাত্র মূল্যে নিচ্ছেন। ইউ আর রিসিভিং সো মেনি ফ্যাসিলিটিস। আপনাকে যে ভাতাটা দেওয়া সেটাও কম না, তাই না? আপনার তাহলে মরে কারা যাবেন সংসদে? আরেকটু যদি স্পষ্ট হয়ে শেষ করি এই জায়গাটা, কারা যাবেন? যদি স্পষ্ট, হ্যাঁ, ডাক্তার যাবেন, ইঞ্জিনিয়ার যাবেন, ব্যারিস্টার যাবেন, সবাই যাবেন, কিন্তু যখন পার্লামেন্টের মেম্বার হিসেবে যখন তিনি অ্যাসাইন্ড হবেন, অর্থাৎ ওই দায়িত্বটা নেবেন, তখন তিনি ওই কাজটি করবেন। আচ্ছা, স্পষ্ট স্পষ্ট। ডক্টর তিনি রিপন, আপনাকে ধন্যবাদ একদম। এর বাইরে তিনি অন্য কোনো পেশায়, ওই যে হুম, ভিত্তিক নিয়োগে একটা কথা লেখা থাকে না, যে সকল প্রকার কর্ম সম্পর্ক পরিত্যাগ করিয়া তিনি চুক্তিতে আবদ্ধ হইলেন,
তো তেমনি পার্লামেন্টের মেম্বার যখন একজন ব্যক্তি হয়ে যাবেন, হি শুড নট হ্যাভ এনি আদার প্রফেশন, আদার জব, মানে স্পষ্ট। আদার। স্পষ্ট ডক্টর রিপন, একদম অনেক ধন্যবাদ আপনাকে। আমি ব্যারিস্টার ফুয়াদ, আপনার কাছে একদম কয়েকটি প্রসঙ্গ উঠলো, এই শেষ বক্তব্য শুনবো। এই জাতীয় সংস্কারগুলো কি আমরা দেখছি? এই ধরনের প্রস্তাবনা কি আমরা দেখছি? না। তো সুতরাং যারা প্রস্তাব করেছেন তাদের মধ্যে তো অনেক ল্যাকিং আছে। জনগণ কি পার্ট টাইম এমপি চাই কিনা, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট। জনগণের ব্যারিস্টার ফুয়াদ, বাংলাদেশের এমপিরা, আপনার এমপি হোস্টেল আছে, এমপি হোস্টেল তো ফর অধিবেশনের সময়ের জন্য। 12 মাস বসবাস করার জন্য, বউ বাচ্চা নিয়ে 12 মাস বসবাস করার জন্য এমপি হোস্টেল শুড নট বি ইউজড। আপনি 12 মাস বসবাস করছেন এমপি হোস্টেল, আপনি আপনি নিজের এলাকা ছেড়ে দিয়ে আপনি যে দেশটায় থাকেন সেখানকার এমপি মানে কংগ্রেসম্যানরা বা সিনেটররা, তারা কি ওয়াশিংটন ডিসিতে থাকে? না। অধিবেশন শেষ, তারপর যার যার রেসপেক্টিভ কনস্টিটিউয়েন্সিতে ফিরে যাচ্ছেন তারা। তাদের লোকাল অফিস আছে, সেখানে দেয়ার মিটিং দেয়ার ওন কনস্টিটিউয়েন্ট পিপুল, ভোটারদেরকে মিট করছেন। আমার দেশে তো, আমার দেশে অধিবেশন তো মানে চলছে সারা বছরই। আমি এমপি হোস্টেল থাকলাম, নাহলে মন্ত্রী হলে মন্ত্রীপাড়ায় থাকলাম। এলাকায় আমার কোনো অফিস নেই। আমার জনগণকে ঢাকা এসে দেখা করতে হয়। জনগণ জনগণ কষ্ট করে টাকা ব্যয় করে ঢাকা এসে নেতার সাথে দেখা করে, তার অনেক ব্যয় হয়। কেন? এমপি সাহেবদের জন্য, উপজেলা চেয়ারম্যানের জন্য তো অফিস থাকতে পারে, এমপি সাহেবের জন্য তার নির্বাচনী এলাকায় অফিস থাকতে পারে না? সরকার সেটা অ্যালটমেন্ট দেওয়া উচিত, এবং এবং এমপিদের বেতনও বাড়ানো উচিত। জি। ভারত নিশ্চয়ই আপনারা 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 যখন সরকারে আসবে তখন নিশ্চয়ই আপনারা এগুলো ভাববেন। পার্লামেন্ট ডক্টর রিপন, আপনাকে ধন্যবাদ। এবং রিটায়ারমেন্টের পরে 25,000 রুপি করে আবার ইয়ে পায়, মানে পেনশন বেনিফিটও পায়, রিটায়ারমেন্ট বেনিফিটও পায়। এমপিদেরকে দেন, তাহলে অন্য কাজ করবে না। আপনি পার্ট টাইম এমপি দিয়ে দেশ এত চালাতে, কিছু দেন, তারপরেও আরো দিতে হবে না এমপিদেরকে, না, তাহলে অন্য কাজ করবেন না? ওই যে পার্ট টাইমটা বন্ধ করে দেন, ফুল টাইম করেন। আমার পক্ষে এত কিছু দেন বলি তো, আমার কত তো প্রশ্নটা এখানে, দিলেই কি পার্ট টাইম বন্ধ করবেন? এটা কি ইচ্ছা নাকি আসলে অভাব, না ইচ্ছার অভাব? কোনটা কোনটা ব্যাপার? এত যখন জনগণ দিচ্ছে একজন এমপি কে, তাহলে এমপির ফুল টাইম জব করা উচিত। পার্ট টাইম, ডক্টর রিপন, ধন্যবাদ আপনাকে। পার্ট টাইম। ধন্যবাদ। আপনার প্রস্তাবনা স্পষ্ট। ব্যারিস্টার ফুয়াদ, আপনার শেষ বক্তব্য, অনেকগুলো প্রসঙ্গ এসেছে, আপনার শেষ বক্তব্য এই বিষয়গুলোতে। শেষ কথা হচ্ছে যে আম, আমি সরকার অথবা বাস্তবতা যেটা বাংলাদেশে বিরাজমান, এখানে আমি আসলে খুব বড় ধরনের টেনশন দেখতে পাচ্ছি না। রাজনৈতিক দলগুলো যে বক্তব্যগুলো দিচ্ছে, এটা যথেষ্ট তার তার জায়গা থেকে এটা এগুলোর ন্যায্যতা আছে। এগুলো দেখে আসলে আমাদের হঠাৎ করেই আপনার সংকট দেখা অথবা রাজনৈতিক দলগুলোর ভিতরে টেনশন আছে কিনা, এটা আমি বোধ করছি না। কারণ এটাই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। আমরা গত 16 বছর ধরে আওয়ামী ফ্যাসিবাদের অধীনে বাস করে আমাদের ভিতরে একটা আওয়ামী ট্রমা কাজ করে, যে আমরা যেহেতু একটা সিঙ্গুলার ওপিনিয়নে অভ্যস্ত হয়ে গেছি, যে শেখ হাসিনা কি বলছে, শেখ পরিবার কি বলছে, কালো কোট পরা শত শত পেঙ্গুইনরা কে বলছে, এই পেঙ্গুইন ওপিনিয়নে আমরা অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু গণতন্ত্র হচ্ছে যে একই বিষয়ে 10 জন দলের 10 জন নেতা ভিন্ন ভিন্ন কথা বলবেন, একই বিষয়ে একই দলের 10 জন নেতা ভিন্ন কথা বলবেন, একই বিষয়ে একই দলের একজন নেতা 2 সপ্তাহের ব্যবধানে ভিন্ন ভিন্ন কথা বলতে পারেন। কারণ নতুন নতুন এভিডেন্স আসছে, নতুন বাস্তবতা ক্রিয়েট হয়েছে, কথা হয়েছে। এটা বলবার মধ্য দিয়ে রাষ্ট্রে কোনো টেনশন তৈরি হয় না, বরং এটার মধ্য দিয়ে হচ্ছে গণতন্ত্র পরিপক্ক হয়। মতামতের হুম। ভিত্তিতে কিন্তু জনগণের। সেখানে কি তাহলে টেনশন তৈরি হয় যখন বলা হয় ঐক্যমত হলেই তবে নির্বাচন, ডিসেম্বরে নির্বাচন যদি ঐক্যমত হয়, তখন কি কোনো টেনশন তৈরি হয়? না, টেনশন তৈরি হচ্ছে না তো, কারণ হচ্ছে যে কনসেনসাস তো এখানে এসেন্স। যদি সব রাজনৈতিক দল একমত হয় যে আমি এই বছরের আগস্ট মাসের 5 তারিখে নির্বাচন করব, বিএনপির কোনো কোনো নেতা দাবি করেছেন, ফাইন, সবাই মিলে করলে হবে। আবার যদি সবাই মনে করে যে না, ডিসেম্বরের পরেও যেহেতু কিছু কিছু সংস্কার সব দলের মধ্যে একমত হয়ে গেছে, আমার আরো 6 মাস সময় দরকার, সব দল একমত হলে তো কোনো সমস্যা নাই। সেটা এটাই তো ঐক্যবোধ। সমস্যা, সব দলের তো ভিন্ন মত আছে। না, একমত ভিন্ন মত হলে হবে না। ভিন্ন মত হলে যেখানে একমত হবে সেখানেই হবে। কিন্তু এটা আমার কাছে মনে হয়েছে যে এটা হচ্ছে আলোচনা সাপেক্ষে সমাধানযোগ্য। এটা এমন কোনো জায়গা না যেটা আলটিমেটলি আমাদেরকে একটা ক্যাওটিক সিচুয়েশনে ফেলে দেবে, এই আগামী শত্রুদেরকে পুনর্বাসন করবে, এমন বাস্তবতা আমি দেখতে পাচ্ছি না। বরং আলোচনার মাধ্যমেই আমরা গত 6-7 মাসে অনেকগুলোর সমাধান করেছি, অনেকগুলো বিষয় একমত হয়েছি, অনেকগুলো সিদ্ধান্তে আমরা ঐক্যমত পোষণ করেছি। ইতিমধ্যে আমরা এই কনসেনসাসের ব্যাপারে কিছু এক্সাম্পল তৈরি করেছি। অতএব আমি আশাবাদী, যারা এত লম্বা সময় 16টা বছর ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছেন, তারা দেশের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে, জনগণের স্বার্থে যে কোনো স্যাক্রিফাইস করবেন এবং ঐক্যমতে আসবেন।
জি, অনেক ধন্যবাদ ব্যারিস্টার ফুয়াদ। ভিন্নমত আর ঐক্যমতের আলোচনায় আজকে এখানে শেষ করি। নিশ্চয়ই সামনে কতদূর ঐক্যমত হয় সেটা নিয়ে আপনাদের সবার সাথে আমার কথা হতেই থাকবে। অনেক ধন্যবাদ ব্যারিস্টার ফুয়াদ, অনেক ধন্যবাদ ডক্টর রিপোর্ট, আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক এতক্ষণ সাথে থাকবার জন্য আজকের মতো বিদায় নেই। আইবিটিভির নিয়মিত আয়োজন রাজনীতির এপিটোপিট থেকে। আপনারা সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, লাইক করুন। ধন্যবাদ।